আয়ান প্লিজ আমাকে ছাড়ো, আমার অনেক লাগছে, আমার শরীরে জ্বর, প্লিজ আজকে আমাকে ছেড়ে দাও, আমি আর পারছি না। চুপ কর। কেন পারবি না? হ্যাঁ, কোচি ছেলেকে বিয়ে করছস না, এখন তো তোকে পারতেই হবে। তোকে বারবার বলছিলাম আপু আমি বিয়ে করব না আপনাকে, আপনি এই বিয়েটাতে না করে দেন। তুই আমার কোনো কথা শুনছস? তুই কি বলছিলি বড় আপুর উপরে আমি কিভাবে কথা বলবো? এখন চুপচাপ সহ্য কর, না হইলে মাইর খাবি। আয়ান আমার উপরে পরে অত্যাচার করো, এখন আমাকে প্লিজ ছাড়ো, আমার ভালো লাগছে না, মাথা ব্যথা আর অসহ্য লাগছে, প্লিজ আমাকে ছেড়ে দাও। নদীর কথা শুনে আয়ন রেগে গলা চেপে ধরে বলল, আদর করার সময় উল্টাপাল্টা কথা বললে মেজাজ গরম হয় জানার পর তুই আবার কথা কেন বলস? মাইন না দিলে তুই ভালো হবি না। আয়ন কথাগুলো বলেই নদীকে থাপ্পড় মারতে লাগলো। নদীর চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আর নিজের মতো করে আদর করতে লাগলো, আর নদীকে ইচ্ছে করে ব্যথা দিতে লাগলো। নদী সহ্য করতে না পেরে অজ্ঞান হয়ে গেল। নদী আয়ন নিজের মতো করে আদর করে নদীর উপর থেকে নেমে ডার থেকে সিগারেট বের করে বারান্দায় চলে গেল। সিগারেট ফুঁকাতে লাগলো আর বাহিরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, উনি আমার নিজের বাবা নাকি সৎ বাবা বুঝতে পারি না, সব কিছুতে আমার উপরে চাপিয়ে দিবে। এত যদি এতিম ভাতিজির উপরে মায়া লাগে তাহলে বড় ছেলের সাথে বিয়ে না দিয়ে আমার সাথে দিল। যত সব কিছুতে বাড়াবাড়ি না করলে হয় না। একবার শুধু পড়াশোনা শেষ করি, তারপর এই বাড়িতে জীবনেও আসবো না। আয়ন কথাগুলো ভাবতে ভাবতেই হঠাৎ করে ফোন বেজে উঠলে আয়ন সিগারেট ফেলে দিয়ে রুমে চলে গেল। ফোনটা তুলতেই দেখে ওর গার্লফ্রেন্ড সোনালি কল দিয়েছে। আয়ন কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, আয়ান, আমি কিন্তু আত্মহত্যা করব। আমার ধৈর্যর বাঁধ ভেঙে গেলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আত্মহত্যা ছাড়া কিছু কি পারো? এক ডায়লগ বারবার দিও না, মেজাজ খারাপ আছে। দিন দিন বউয়ের প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে, তাই না? তুই যদি এখন ছাদে না আসোস, আমি কিন্তু সত্যি এখান থেকে ঝাঁপ দিব। আসতেছি। আয়ন কল কেটে দিয়ে টি শার্ট টাই পরে রুম থেকে বের হয়ে সোজা ছাদে চলে গেল। ছাদে গেলে কান্নার শব্দ পেয়ে আয়ন বুঝতে পারল সোনালি কান্না করছে। আয়ন সোনালির পাশে গিয়ে বসলে সোনালি আয়নকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, আয়ান, আমি আর কতদিন এসব সহ্য করব? আয়ান, তোমার পাশে আমি ওকে আর সহ্য করতে পারছি না, আমার অনেক কষ্ট হয়। আয়ান, তুমি এই বিয়েটা কেন করলে বলো তো? কেন করছি দেখো নাই? ন্যাকা কান্না করো না, রাগ হচ্ছে। নিজেও তো ছিলে, বিয়ে আটকাতে পারো নাই, সেখানে আমাকে আবার জিজ্ঞেস করছো কেন করলে বিয়ে? তুমি দিন দিন পরিবর্তন হয়ে যাচ্ছ আয়ান, তুমি আর আগের মতো আমাকে ভালোবাসো না, তোমার কথাবার্তা চেঞ্জ হয়ে গেছে। সোনালি প্লিজ কান্না বন্ধ করো। আমি তো চেষ্টা করতেছি, অত্যাচার দেখি কতদিন সহ্য করতে পারে। ওই নিজেই আমাকে ডিভোর্স দিবে দেখো। আমি যদি ডিভোর্স দিতে চাই তাহলে আমাকে বের করে দিবে, আর বের করে দিলে কোথায় থাকবো? কলেজে ফি, নিজে চলার টাকা পয়সা কোথায় পাবো? আমার পক্ষে চাকরি করাও সম্ভব না, ওইসব চাকরি আমার দ্বারা হবে না। আমাকে তো ভালোবাসো, আমার জন্য কি একটু কষ্ট করতে পারবে না? আমরা পালিয়ে যাই, দরকার হলে দুইজন কাজ করব। তাও এখন এখান থেকে চলো, ওর সাথে তোমাকে এক ঘরে দেখতে আর পারবো না। প্লিজ আমাকে নিয়ে পালিয়ে যাও। আবেগ দিয়ে কাজ হবে না। টাকা না থাকলে তুমিও আমার হাত ছেড়ে চলে আসবে। শুনো, 10 দিন ধরে সহ্য করতেছো, আর কিছুদিন করতে থাকো। ওই নিজেই আমাকে ডিভোর্স দিবে দেখো। আমার মনে হয় না। ওকে কি অত্যাচার করো যে ও দিব্যি সবার সাথে হাসি খুশি থাকে? এইটাই তো অবাক হই, ওর শরীরে প্রায় জায়গায় আমার মায়ের ক্ষত, তারপরও ওর ভিতরে কোনো মন খারাপ বা কোনো কিছু দেখি না। সবার সাথে দিব্যি হাসি খুশি চলছে, কাজ করছে। তোমার আম্মু, আমার আম্মুও মাঝে মাঝে কত বকাঝকা করে, কিছু বলে না। ওই কি মানুষ নাকি অন্য কিছু? আমি ওর প্রশংসা শুনতে চাই না। কিভাবে ওকে এই বাড়ি থেকে বের করবে সেটা বলো।
আর যেভাবেই হোক ওকে তোমার লাইফ থেকে সরানো লাগবে। চেষ্টা তো করতেছি, দেখা যাক কতদিন লাগে। দেখি আমার জানোটা কান্না করে কি অবস্থা করছো। আয়ান সোনালির চোখের পানি মুছে দিয়ে বাহুতে জড়িয়ে ধরে বসে থেকে টুকটাক কথা বলতে লাগলো। ভোর 5টায় আয়ান বলে ওঠে, রুমে যাও, সবাই উঠে পড়বে। তুমিও যাও। আয়ান নিচে নেমে চলে গেল। আয়ান নিজের রুমে গেল, সোনালি ওর রুমে চলে গেল। আয়ান রুমে গিয়ে দেখে নদী রুমে নেই। ওয়াশরুমের দিকে তাকাতে দেখে বন্ধ। বুঝতে পারল নদী ওয়াশরুমে আছে। আয়ান খাটে শুয়ে পড়ল। নদী ওয়াশরুম থেকে বের হয়ে বলে, আয়ান গোসল করে অজু করে নামাজ পড়তে যাও। পরে পড়বো। দেখো তুমি পরে সময় করে দিবে, আবার ঘুমিয়ে যাবে। গতকালের মতো যাও গোসল করে আসো। আয়ন উঠে ওয়াশরুমে চলে গেল। নদী জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ হলে ড্রেসিং টেবিলের সামনে বসে চুল হেয়ার ড্রাই করতে লাগলো। আয়ন ওয়াশরুম থেকে শার্ট প্যান্ট চাইলে নদীর আলমারি থেকে শার্ট প্যান্ট হাতে দিল। আয়নের হাতের সাথে নদীর হাত পড়তেই আয়ন চমকে গেল। আয়ন কিছু না বলে শার্ট প্যান্ট নিয়ে দরজা লাগিয়ে দিল। শার্ট প্যান্ট পরতে পরতে ভাবতে লাগলো, ওর শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে। রাতে রাগের বশে বেশি করে ফেলছি। দিন দিন কি পশু হয়ে যাচ্ছি নাকি? মনের ভিতরে মায়া দয়া কিছু আসছে না। এমন হওয়া ভালো, তাও তো সরে না। এমন ছ্যাঁচড়া মাইয়া জীবনেও দেখি নাই। অ্যান কথাগুলো ভেবে পোশাক পরিবর্তন করে অজু করে নিল। অজু করে বের হয়ে মাথায় টুপি দিয়ে বের হয়ে গেল। মসজিদে গিয়ে নামাজ পড়া শেষ করে মসজিদে কোরআন বের করে আয়ান পড়তে লাগলো। 8টা পর্যন্ত ওইখান থেকে বের হয়ে গেল। অ্যান সোজা সামনের দোকানে বসে চিপস খেতে লাগলো। চকলেট কিনে খেতে খেতে বাসায় চলে গেল। অ্যান বাসে গেলে সোনালীকে বলল, খাবি নাকি? কিপটামি করে নিজের খাওয়াটা দিচ্ছি, আমার জন্য কিনে নিয়ে আসতে পারোস নাই? তোর বাপ কি টাকা দেয় যে কিনবো? তোর বাপ যে দেয় ওইগুলো কি করিস? ওইগুলো দিয়ে জুয়া খেলি। বেয়াদব। হ, আমি তো বেয়াদব। আপনার ভদ্রপোলা কোথায়? তাকে তো দেখছি না। রাহেলা, এই বেয়াদবটাকে এখান থেকে যেতে বলবে, নাকি আমি কিছু করব? আয়ান, তোর আব্বুকে কেন রাগাস? রান্নাঘরে আয়। অ্যান রান্নাঘরে গেলে দেখে নদী কাজ করছে। নদী পড়ে যেতে নেবে। অ্যান সাথে সাথে গিয়ে ধরে ফেল। নদী চোখে সব ঝাপসা হয়ে আসতে লাগলো। আয়নের আম্মু রেগে বলে, জামাইকে দেখে ঢং শুরু হয়ে গেছে। সামান্য জ্বর এসেছে, এতে মাথা ঘুরে দুবার পড়ে যেতে নিল। এত ঢং করতে পারে? ভাবি, তোমাকে তো বললাম আবার নেকামি করবে। আমাদের তো জীবনে জ্বর আসে নাই, এর থেকে কত জ্বর নিয়ে কাজ করে গেছি। আর সামান্য গা গরম হয়েছে তাতে এই অবস্থা। সব সময় নাটক করে। এই যা তো, তোর নাটক দেখতে মন চাচ্ছে না। নদী অনেক কষ্টে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বলল। আয়ান তোমার নুডলস ওই বাটিতে খেয়ে নাও। নদী কাজ করতে নিলে আর নিজের অজান্তে নদীকে কোলে তুলে নিল। সবাই অবাক হয়ে তাকালে নদী বলে, আয়ান কি করছো? ছাড়ো প্লিজ, রান্নাটা শেষ করতে হবে। বড় আব্বু ছোট আব্বু দোকানে যাবে তো। আয়নোর চকলেটটা নদীর মুখের মধ্যে দিয়ে নুডলসের বাটিটা ওর উপরে রেখে হাঁটতে লাগলো। আয়নের আম্মু বলতে লাগলো, আয়ান, লজ্জা শরম কি খেয়ে ফেলেছিস নাকি? নদীকে নামিয়ে দে বলছি। ওই আয়ান, কথা কানে যায় না? আয়নের চাচি আম্মু অনেক কিছু বলতে লাগলো। আয়নের আব্বু চাচু মনে মনে অনেক খুশি হলো। সোনালি রেখে গেল। নদী নামার চেষ্টা করতে লাগলো। আয়ন নদীকে নিয়ে সোজা রুমে চলে গেল। খাটে শুয়ে দিয়ে নদী উঠতে গিয়েও মাথা চড়ক দিল। নদী বলে ওঠে, আয়ান এখানে কেন নিয়ে আসলে? দেখো আমার শরীরে একদম শক্তি নাই। প্লিজ আমাকে এখন অন্তত ছেড়ে দাও। রাতে যত আদর করতে পারো করো, এখন আমাকে যেতে দাও। রান্নাটা করতে হবে, না হইলে ছোট আম্মু বড় আম্মু আরো রেগে যাবে। নদীর কথাগুলো শুনে আয়নের নিজের অজান্তে চোখের কোণায় পানি চলে আসলো। আয়ন সাথে সাথে চোখ মুছে ধমক দিয়ে বলে, এই চুপ করে শুয়ে থাক। আমি তোর হাজব্যান্ড। আমি যা বলবো ওইটা মানতে তুই বাধ্য। স্বামী অবাধ্য হইলে কি হয় জানোস তো? আয়ান আমি জানি, প্লিজ আমার উপরে রাগ করো না। আমি প্রমিস করছি রাতে আমি একটু টু শব্দও করবো না। আমাকে এখন ছেড়ে দাও, আমার সাথে কিছু করো না। আয়ন নদীকে জোর করে শুইয়ে দিল। নদী ভয়ে কুকড়ে উঠল। আয়ন নদীকে অবাক করে দিয়ে নুডলসের বাটিটা হাতে নিয়ে নুডলস নদীর মুখের সামনে ধরল। নদী অবাক হয়ে বলে, কি করছো? এইটা তো তোমার, তুমি খাও, আমি নিচে যাই।
হা কর। আয়ান তুমি খাও, সকালে তোমার ক্ষুধা সহ্য হয় না। তুমি খেয়ে নাও, আমি খাবো না, আমার অনেক কাজ আছে। আমাকে প্লিজ যেতে দাও। আমি খেতে বলছি খা, না হইলে তোর খবর আছে। খা বলছি। আয়ন জোর করে নদীকে নুডলস খাওয়াই দিতে লাগলো। নুডলস খাওয়া শেষ হলে আয়ন উঠে পড়লো। নদী বলতে লাগলো, আয়ান কি করলে তুমি? না খেয়ে থাকলে তোমার মাথা গরম হয়ে যাবে। তুমি আমাকে সব খাওয়াই দিলে, নিজে তো কিছুই খেলে না। আয়ন জ্বরে মেডিসিন নিয়ে এসে পানি গ্লাসে ঢেলে ওকে বলে। খেয়ে নে। আয়ন নদীকে মেডিসিন খাওয়াই দিলে নদী বলে, আয়ান এখন তো যেতে দাও আমাকে। এখন কিছুটা ভালো লাগছে। নিচে গিয়ে তোমার জন্য আরেকটা প্যাকেট রান্না করে নিয়ে আসি, তুমি বসো। আমি কিছু খাবো না, চিপস খেয়েছি। আর চুপচাপ শুয়ে থাক। শুয়ে থাকলে সবাই রেগে যাবে। আয়ান প্লিজ আমাকে যেতে দাও, তুমি বোঝার চেষ্টা করো। আয়ন নদীর কথা শুনে বিরক্ত হয়ে খাটের উপর ওঠে। নদীর দিকে যেতে নদী ভয়ে চোখ বন্ধ করে ফেল। আয়ন নদীকে জড়িয়ে ধরল। নদীর চোখ খুলে আয়ন বলে, আমার ঘুম পাচ্ছে। তুই যদি উঠে যাস তোর খবর আছে। তোকে জড়িয়ে ধরে ঘুমাবো। যদি উঠে যাস তাহলে কি হতে পারে বুঝতে পারছস? আয়নের কথাই ভয় পেয়ে নদী শুয়ে থাকলো। আয়ন নদীর দিকে তাকিয়ে দেখে নদী উপরের দিকে তাকিয়ে আছে। আয়ন নদীর দিকে তাকিয়ে থেকে ভাবতে লাগলো, আমি কি ওর উপরে বেশি অত্যাচার করে ফেলছি? এত কিছুর পরও ও কেন আমাকে ডিভোর্স দিতে রাজি হয় না? আমার মাথায় আসে না এই মেয়ে এমন কেন, আর ওর উপরে আমার এত মায়া কেন হচ্ছে? ওর কষ্টে মনে হয় আমার বুকের ভিতরে কেমন যেন করে উঠলো তখন। আমি কি ওকে পছন্দ করতে শুরু করছি নাকি? অসম্ভব। আমি তো সোনালীকে ভালোবাসি না। এইসব কি সব মনে যে নিয়ে আছি ধ্যাত। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেল। নদী চোখ বন্ধ হয়ে আসলে আয়নের সাথে ঘুমিয়ে গেল। দুপুরের দিকে ঘুম ভাঙলে আয়ন দেখে নদী নাই। আয়ন উঠে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে নিচে গেলে দেখে আয়নের আম্মু নদীকে দিয়ে ঘর পরিষ্কার করছে। আয়নের রাগ হতে লাগলো। আয়ন ইচ্ছে করে ময়লাওয়ালা জুতা নিয়ে এসে পরিষ্কার জায়গায় পাড়াতে লাগলো। সবাই অবাক হয়ে গেল। নদী অসহায়ভাবে তাকালে। আয়নের আব্বু ধমকে সুরে বলে, হচ্ছেটা কি? হ্যাঁ, বৌমা এত কষ্ট করে পরিষ্কার করলো আর তুই এইসব কি করলি? ভালো কাজ করছি। এই পরিষ্কার কর। নদী আয়নের ব্যবহারে অনেক কষ্ট পেল। নদীর চোখের কোণায় পানি গড়িয়ে পড়ল। আয়নের ফুপি বলে উঠল, বাহ, মেয়েটাকে ছেলের সাথে বিয়ে দিয়ে বৌমা নামে কাজের মেয়ে বানিয়ে দিলে। বাহ, তোমাদের প্ল্যানের জবাব নাই। বাহিরের মানুষ কিছু বললে এখন তো বলা যাবে ছেলের বউ ঘরের কাজ করবে না তো কি করবে? ওদের তো সংসার। তোমাদের তো নোবেল পুরস্কার দেয়া উচিত। আফা, আপনি এখানে? আফা, আপনি ভুল বুঝছেন। আমরা কতবার বললাম, ওই শুনলো না। চুপ করো, তোমাদের এইসব নাটকের কথা আমাকে শোনাতে এসো না। আর আয়ান, তুই এত বাজে ভাবতেও পারছি না। আমি তো ভেবেছিলাম এই ফ্যামিলিতে তুই একমাত্র ছেলে যে সবার থেকে আলাদা। এখন তো দেখতে পারছি ওদের থেকেও জঘন্য আচরণ তোর বেশি। আয়ান, একটা কথা মাথায় রাখিস, স্ত্রী মৃত্যুর আগ পর্যন্ত তোর পাশে থাকবে। কেউ না থাকলেও স্ত্রী থাকবেই। তাকে সম্মান করতে শেখ। স্ত্রী ছাড়া কেউ সারা জীবন পাশে থাকবে না। স্বার্থপর সবাই। যত বাবা মা যাই বলিস না কেন, স্বার্থে টান লাগলে সবাই দূরে সরিয়ে দিবে। তোর ফুপার কিছু ছিল না, সবাই ওকে ঠকিয়ে পথে বসিয়ে দিয়েছিল, দেখোস নাই? আমি শুধু মাত্র ওর পাশে ছিলাম। তুই তো সব দেখছোস। তাই স্ত্রীকে ভালোবাসতে, সম্মান করতে শেখ। নদীর মতো মেয়েকে বউ হিসাবে পেয়েছিস, এটাই তোর সৌভাগ্য। ফুপির কথা শুনে আয়ন রেগে বলে, ফুপি, আমি ওকে বলেছিলাম রেস্ট নিতে, আর ওই কিনা এখানে এসে এইসব ভারী কাজ করছে। এমনিতে জ্বর, তার উপরে কি করে পানির বালতি এখানে নিয়ে এসে মেজে পরিষ্কার করছে। তো ওকে জন্মের পরিষ্কার করাবো তো, ওই পরিষ্কার কর এখানে। আয়নের ধমক শুনে নদী চমকে উঠল। আয়ান বলে উঠল, কি হলো, কর পরিষ্কার। আয়ান তোকে রেস্ট নিতে বলেছে, তুই আবার কাজ কেন করছিস? ফুপির কথা শুনে নদী চুপচাপ থাকলে সোনালি ছোট ভাই রিফাত বলে ওঠে, ফুপি, আপুকে তো দুপুরে বড় আম্মু খেতে দেয় নাই। এই কাজগুলো করে দিলে খেতে দিবে। আপু ভাইয়ার সাথে ঘুমিয়ে গেছিল দেখে বড় আম্মু রেগে যায়। আপুকে থাপ্পড়ও মারছে। আয়নের আপু ফুপ্পি আয়ন অবাক হয়ে গেল। এই উঠে, কিসের কাজ?
ফুপি নদীর হাত ধরে তুলে লাথি দিয়ে বালতির পানি ফেলে দিয়ে বলে, কোনো কাজ করবি না? এই তোমরা করবে, এই বাড়ির বউ না? কাজ করো তাড়াতাড়ি, 10 মিনিটের ভেতরে কাজ শেষ যেন হয়। ফুপি তুমি এসেছো, রুমে গিয়ে রেস্ট নাও, আর একটু আছে। আম্মুদের উপরে রেগে যেও না, রিফাত ভুল বুঝছে। আবার ওদের হয়ে কথা বলস, চল বলছি। আয়নের ফুপি নদীকে টেনে নিয়ে গিয়ে টেবিলের সামনে বসে খাবার বেড়ে দিল। আয়নের আম্মু চাচি রাগে গজগজ করতে করতে কাজ করতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিয়ে বের হয়ে গেল। সন্ধ্যের দিকে আয়ন বাসার ভিতরে আসলে সোনালি উপর থেকে ছাদে যাওয়ার জন্য ইশারা করে চলে গেল। আয়নের আম্মু বলে ওঠে, তোর বউকে এভাবে ছেড়ে না দিয়ে হাতের মুঠোয় রাখার চেষ্টা কর। যত ছেড়ে দিবি তত মাথায় উঠে বসবে। নবাব জাতি সে যে রুমে গেছে, বের হওয়ার নাম নেই। ভালো করছে, আমার সাথে জোর করে বিয়ে দাও আরো। তোর আব্বুর জন্য তো রাজি হইতে হয়েছে, আমি কি রাজি ছিলাম নাকি? আমার কাছে বকবক করবে না তো। আয়ন কথাগুলো বলে ছাদে চলে গেল। ছাদে গেলে সোনালি আয়নের কলার চেপে ধরে দেওয়ালের সাথে চেপে ধরে বলে, তুই আমার সাথে ভালোবাসার নাটক করছোস এতদিন ধরে, আমার মন নিয়ে খেলা করছোস। তুই আমাকে ভালোবাসোস না, তুই তোর বউকে ভালোবাসোস, আমাকে বোকা বানাইছোস, তাই না? এই ছাড়ো। আয়ন ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এক কথা বলতে কেমন লাগে, আমি আমার বউকে ভালোবাসলে তোর কথায় উঠতাম বসতাম নাকি? ভালোবাসি জন্য ভালো লাগে না, তাই না? মিথ্যা কথা, তুই আমাকে ভালোবাসোস না। তুই যদি ভালোবাসতি তাহলে নদী আপুকে সকালে কোলে নিয়ে যাইতি না, ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে থাকতি না। আমি কি দেখি নাই নাকি? তোর চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে তুই ওকে ভালোবাসোস। আয়নের রাগ হতে লাগলো। আয়ন নিজের রাগ কন্ট্রোল করে সোনালীকে জড়িয়ে ধরে বলতে লাগলো, জান শান্ত হও, দেখো আমি তোমাকে ভালোবাসি। ওর অনেক জ্বর, মানুষ হয়ে মানুষের উপকার যদি একটু না করি তাহলে কেমন মানুষ হইলাম? আর ধরতে গেলে ওই আমাকে ছোট থেকে বড় করছে, আমার দেখাশোনা সব ওই করছে, তোমাকেও তো ওই বড় করছে। এই হিসাবে একটু সাহায্য করলে কি সমস্যা বলো? আমার ভালো লাগে না যখন তোমাকে আমি ওকে জড়িয়ে ধরে ঘুমোতে দেখে আমার মাথা খারাপ হয়ে যায়। আমার ইচ্ছে করছিল তোমাকে আমি খুন করে ফেলি। হায়ান, কেন বোঝো না? আমি তোমাকে ভালোবাসি, কেন বোঝো না? আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারছি না। আমাকে বলবে আমি কি করতে পারি? আমি কিচ্ছু জানি না, ওকে যত তাড়াতাড়ি পারো ছেড়ে দাও। আমি ওকে দেখতে চাই না তোমার পাশে। ঠিক আছে। আয়ন সোনালি কপালে চুমু দিয়ে বলে, জান থাকো, ফ্রেশ হয়ে পড়তে বসিগা, আগামীকাল থেকে কলেজে যেতে হবে। আমাকে নিয়ে যাও। ঠিক আছে। আয়ন সোনালীকে ছেড়ে দিয়ে নিচে চলে গেল। আয়ন রুমের দিকে যেতে যেতে ভাবতে লাগলো, উফ, কি যে ঝামেলা না। নদীর বাচ্চা, তোকে আমি রুম থেকে বের করব, অনেক সহ্য করছি। আয়ন রেগে রুমে গিয়ে দেখে নদী শুয়ে আছে। আয়ন রেগে নদীর হাত ধরে টেনে সোজা দরজা দিয়ে সোজা ধাক্কা মেরে রুম থেকে বের করে দিয়ে বলল, আর না, বাইরে থাক, আমার রুমে আসবি না। তুই একটা ছ্যাঁচড়া মহিলা, লজ্জা লাগে না তোর? এত অত্যাচার করি, সবাই মিলে এত অপমান করে, তারপরও তোর লজ্জা হয় না? আয়ন এমন কেন করছো? আমার উপরে এত রেগে কেন আছো? আমি কি করেছি আমাকে বলো। এই চুপ কর তো, তোকে আমার সহ্য হয় না। তুই প্লিজ আমার লাইফ থেকে দূর হ, তুই দয়া করে আমার চোখের সামনে থেকে যা। আয়ন নদীর চিল্লাপালার শব্দ শুনে সবাই উঠে এসে দেখে নদীর কপাল দিয়ে রক্ত পড়ছে। ফুপি দৌড়ে এসে নদীকে তুলে আয়নের সামনে গিয়ে সজোরে থাপ্পড় মেরে বলে, তোদের কাউকে আর নদীকে দেখতে হবে না, আমি ওকে নিয়ে চলে যাব। তোরা থাক সবাই মিলে ভালো। আয়ান, তুই আজ যা করলি তোর কপালে দুঃখ আছে, তোকে পস্তাতে হবে দেখে নিস। নদীর জন্য তোকে কাঁদতে হবে। ফুপি, বাজে কথা বলো না, ওর জন্য আমাকে পস্তাতে হবে না। ওই আমার লাইফে আসার পর থেকে আমি পস্তাচ্ছি, আমার ওকে দেখলে শরীর চলে। প্লিজ আমার লাইফ থেকে এই আপদটা নিয়ে গিয়ে উদ্ধার করো আমাকে, আমি আর ওকে নিতে পারছি না। আয়ন আমি তো সব সময় তোমার মনের মতো হয়ে থাকার চেষ্টা করলাম। আয়ন তারপরও তুমি কেন এমন করছো? তুমি কি জন্য এত রেগে গেছো আমাকে বলো। আমার ভুল, আমাকে শোধরানোর সুযোগ অন্তত দাও। আয়ান তোমার পায়ে পড়ি, প্লিজ তুমি আমাকে তোমার থেকে দূরে সরিয়ে দিও না।
তুমি ছাড়া আর ফুপি ছাড়া আমার আপন বলতে কেউ নেই। আয়ান প্লিজ তুমি এমন করো না। নদী কান্না করতে করতে আয়নের পা জড়িয়ে ধরে কথাগুলো বলতে লাগলো। আয়ন রেগে ধাক্কা মেরে দিয়ে বলে, সরো তো। আয়ান, নদী যদি এই বাসা থেকে বের হয়, তুই নিজেও এই বাসা থেকে বের হয়ে যাবি। নদী না থাকলে আমি তোকে এই বাসায় রাখবো। এইটা যদি ভাবস তাহলে জীবনে বড় ভুল করবি। তোমার সমস্যা কি আব্বু? তুমি আমার সাথে এমন অবিচার কেন করো? তোমার কোনো বিবেক আছে? তুমি কোন হিসাবে আমার 5 বছরের বড় মেয়ের সাথে বিয়ে দিলে? ওই আমাকে কোলে করে রাখতো, সেই মানুষের সাথে আমার বিয়ে কি করে দিলে? তোমার তো বড় ছেলেও ছিল, তাকে বাদ দিয়ে আমার গলায় কেন দিলে? আমি কি তোমার সৎ ছেলে নাকি? আয়নের কথা শুনে আয়নের আব্বু সজোরে থাপ্পড় মারল। আবারও মারতে যাবে নদীকে সামনে দাঁড়ালে নদীর গালে থাপ্পড়টা পড়ল। নদীর থাপ্পড় খেয়ে অজ্ঞান হয়ে গেল। নদী পড়ে যেতে নিবে, সাথে সাথেই আয়ন ধরে ফেলল। নদীর আব্বু ফুপি বলতে লাগলো, নদী, এই নদী, চোখ খোল। তুই যাকে বের করার চেষ্টা করছিস, দেখ তোকে মার খাওয়ায় সে সহ্য করতে পারছে না। এই অসুস্থ শরীর নিয়ে তোর থাপ্পড় নিজের গালে নিল। তোদের জন্য ওই জীবন দিলেও তোদের মন গলবে না। মা ছেলে সব এক তোরা, তোদের কপালে দুঃখ আছে। আমি বারবার বলছি, অহংকার কমা আয়ান। আয়নর ফুপির কথা শুনে সোনালির দিকে তাকাতেই সোনালি ফোনে কথা বলার ভান করে চলে গেল। আয়ন নদীকে কোলে তুলে নিয়ে রুমে ঢুকিয়ে পড়ল। নদীকে খাটে শুইয়ে দিলে ফুপি এসে পানি ছিটিয়ে দিতে লাগলো। আয়ন নদীর দিকে তাকিয়ে থাকতে লাগলো। আয়নের আব্বু ধমক মারলে আয়ন রুম থেকে বের হয়ে গেল। আয়ন সোজা সাদিকে এক কানিতে দাঁড়িয়ে থেকে সব কিছু ভাবতে লাগলো। রাত 10টার দিকে আয়ন রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে নদী শুয়ে আছে। আয়ন দরজা লাগিয়ে দিলে নদী বলে ওঠে, আয়ান আই এম সরি। আয়ান তুমি চাইলে এখন আদর করতে পারো, আমি তোমাকে বাধা দেব না। তাও তুমি আমাকে বের করে দিতে চেও না। আয়ান তুমি আমার হাজবেন্ড, তুমি একমাত্র আমার প্রিয় মানুষ। সেই তুমি যদি আমার উপরে রেগে থাকো তাহলে আমি কোথায় যাব? আয়ান দয়া করে আর রাগ করো না, আসো। নদী কথাগুলো বলে বুকের উপর থেকে শাড়ির আঁচলটা ফেলে দিল। আয়ন লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে পাশের বালিশটা ঠিক করে শুয়ে পড়ল ঘুরে। নদী আয়নের শরীরে হাত দিয়ে বলল, আয়ান আমাকে আরেকটা সুযোগ দাও, আমি আর কখনোই তোমাকে বাধা দিব না। আয়ান প্লিজ আমার দিকে ঘোরো না। নদী কান্না করতে করতে আয়নের কাছে ক্ষমা চাইতে লাগলো। আয়ন এক ঝটকায় হাত সরিয়ে দিয়ে বলল, হাত সরাতো, মেজাজ গরম করিস না, ঘুমাতে দে। আয়ান আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি তো তোমাকে বলছি আর কখনোই বাধা দিব না। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তুমি এভাবে রাগ করে থেকো না। থাপ্পড় খাস না, ঘুমাতে দাও। আয়ন ধমকে সুরে কথাগুলো বলে চোখ বন্ধ করে নদী কান্নার শব্দে বিরক্ত হয়ে বলল, এই কান্না থামাবি? গলা চেপে ধরবো যদি কান্না করো। শান্তিতে ঘুমাতে দিবি? জীবনের সব শান্তি তো কেড়ে নিয়েছিস, অন্তত আমাকে ঘুমাতে দে শান্তিতে। আয়নের কথা শুনে নদী নিজের কান্না কন্ট্রোল করে শুয়ে পড়ল। সকালে ঘুম ভাঙলে আয়ন ফ্রেশ হয়ে চলে গেল। ফ্রেশ হয়ে অজু করে বের হয়ে জায়নামাজ বিছিয়ে নামাজে দাঁড়িয়ে গেল। আয়ন নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ করলে দেখে নদী দাঁড়িয়ে আছে। আয়ন কিছু না বলে জায়নামাজ ভাঁজ করে রেখে দিল। নদী বলে ওঠে, আয়ান চা। খাবো না। আয়ান এখনো রেগে আছো? মেডিসিন খাইছস? না, তুমি চাটা খেয়ে নাও। খাবো না। আয়ন নদীকে কিছু বলতে না দিয়ে চলে গেল। আয়ন সোজা ছাদে চলে গেল। সাদিকে বসে থাকতে লাগলো। আয়ন বাহিরের দিকে তাকিয়ে থাকতে লাগলো। সোনালি ছাদ এসে আয়নকে দেখে আয়নের পাশে বসলে। আয়ন সোনালির দিকে তাকিয়ে থাকলে সোনালি বলে ওঠে, কি হয়েছে? মন খারাপ তোমার? সোনালি, আমার কিছু ভালো লাগছে না। সোনালি সবাইকে জানিয়ে দেয় যে আমরা একে অপরকে ভালোবাসি। এভাবে আর চলতে পারছি না। 12 দিনে আমি হাঁপিয়ে গেছি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়া অন্য কারোর সাথে থাকতে পারছি না। আয়ান, এটা বললে বড় আব্বু রাজি হবে না। নদী আপুকে ডিভোর্স দিয়ে কি আমাদের ভালোবাসা মেনে নিবে নাকি? আয়ান, একটা উপায়, পালিয়ে যাওয়া। যদি পালিয়ে যাই তাহলে কেউ কিছু করতে পারবে না। বারবার পালানোর কথা কেন বলো? পালিয়ে গেলে বাসার সবার মাথা নিচু হয়ে যাবে। সবাই আব্বু কাকুকে দেখে সিসি করবে। আর পালিয়ে গেলে আমরা থাকবো কোথায়, খাবো বা কি? অনেক ঝামেলা। পালিয়ে গেলে তো হয় না। আমরা টাকা পয়সা গহনা নিয়ে পালাবো। যতদিন না আমাদের চাকরি হয় ততদিন ওইগুলো দিয়ে চালিয়ে নিব।
এইটা সম্ভব হবে না। আমরা এখনো ছোট। আমরা বাহিরের সম্পর্কে ভালোভাবে জানিও না। কোথায় কেমন মানুষজন থাকবে আমরা কিভাবে বুঝবো? দেখা যাবে আমাদের টাকা গয়না কয়েকজন মিলে নিয়ে চলে গেল। ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি আমরা। এখনও আমরা কিসের ছোট? আমাদের যথেষ্ট বুদ্ধি হয়েছে। না না, দিলে সমস্যা। এক, যদি পালিয়ে যায়, যদি রাগের বশে ত্যায্য পুত্র করে, তাহলে সব হারাবো। দুই, যদি পালিয়ে গিয়ে কিছু না করতে পারি, তাহলে তোমাকেও হারাবো, সাথে আমার লাইফটা ধ্বংস হয়ে যাবে। আয়নের কথা শুনে সোনালি রেগে বলে ওঠে। কাপুরুষের মতো কথা বলিস না। আসল কথা, মায়ের আঁচল ছাড়তে পারবি না, তাই না? এত বড় হয়েছস, তাও মায়ের আঁচল থেকে বের হতে পারস না। তোর মা কি সারা জীবন বেঁচে থাকবে নাকি? সবসময় মামা করস। নিজের কিছু কর, তারপর আসবি ভালোবাসার কথা বলতে। আর তোর মা না মরলে তুই জীবনেও বড় হবি না। সোনালি কথা শুনে আয়ন রেগে ঠাস করে থাপ্পড় মেরে বলে। একদম আম্মুকে এর ভিতরে টানবি না। তুই আমার মায়ের মৃত কামনা করস, তোকে আমি খুন করে ফেলবো। তোর সাহস কি করে হয় আমার আম্মুকে বলস মরার কথা? আয়ন রেগে সোনালির গলা চেপে ধরলে সোনালি আয়নের হাত ধরে বলতে লাগলো। আমার দম বন্ধ হয়ে আসছে আয়ান, আমার গলা ছাড় বলছি। ছাড়বো না। তুই আমার আম্মুর মৃত্যু কামনা করলি কেন? হঠাৎ করে নদী চলে আসলে নদী দৌড়ে এসে আয়নের হাত ধরে বলে। আয়ন কি করছো? ছাড়ো। ওকে, ছাড়বো না আমি। কি করছো? ওই ছাড়ো, মারা যাবে তো। নদী ধাক্কা দিয়ে আয়ন ছেড়ে দিলে সোনালি কাশতে লাগলো। সোনালির আগে আয়নকে থাপ্পড় মারতে লাগলো। থাপ্পড় মেরে চিল্লাইয়ে বলতে লাগলো। তুই একটা সাইকো। তুই আমার সাথে কথা বলবি না। জাস্ট আই হেট ইউ আয়ান, জাস্ট আই হেট ইউ। আই হেট ইউ টু। তুই যা এখান থেকে। তোকেও আমি ঘৃণা করি। যে আমার প্রিয় মানুষকে অপছন্দ করবে, আমি তাকে মাথায় রাখবো। যদি ভেবে থাকোস জীবনে বড় ভুল করবি, তুই আমার চোখের সামনে থেকে যা। তোকে আমি দেখতে চাই না। আয়নের কথা শুনে সোনালি রেখে আয়নের বুকে দুহাত দিয়ে ধাক্কা মারে। আয়ন পড়ে যেতে নিবে, সাথে সাথে নদী আয়নের শার্ট ধরে ফেল, সোজা আয়নের উপর গিয়ে পড়ল। নদী আয়নকে বলতে লাগলো। তুমি ঠিক আছো? ওঠেক আমার উপর থেকে। আয়ন নদীকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে শার্ট প্যান্ট ছেড়ে চলে গেল। নদী আয়নের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। আর নিচে গেলে আয়নের আম্মু বলে ওঠে। কিরে, তোর হাতে রক্ত কেন? কি হয়েছে? কিছু সরে গেছে একটু। আয়নর আম্মুর কাছে গিয়ে হুট করে জড়িয়ে ধরে সবাই অবাক হয়ে গেল। আয়নকে কিছু বলার আগেই আয়ন বের হয়ে গেল বাসা থেকে। আয়ন রাস্তা দিয়ে হাঁটছিল, হঠাৎ ওর বন্ধুর সাথে দেখা হলে রাকিব বলে ওঠে। ওই আয়ন কোথায় যাস রে? হাতে কি হয়েছে রে? কিছু না। তুই কোথাও যাচ্ছিস নাকি? চল দাওয়াত খেয়ে আসি। কোথায়? ফুপির বাসায় যাব। চল যাই, ফুপি খুশি হবে তোকে দেখলে। ওকে চল। আয়ন রাকিব একসাথে গাড়িতে উঠে যেতে লাগলো। সামনে ফার্মেসিতে গিয়ে হাত পরিষ্কার করে স্টিকার ব্যান্ডেজ লাগিয়ে চলে গেল। আয়ন রাকিবের সাথে ওর ফুপির বাসে গিয়ে সবার সাথে আড্ডা দিতে লাগলো। রাতে খাবার খেয়ে সবার সাথে আড্ডা দিয়ে দুজন সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে আসলো। রাকিব বলে ওঠে। কি ব্যাপার সোনালি, তো একবারও কল দিল না? কাহিনী কি? ওর সাথে কিছু হয়েছে নাকি? ওই আজকে আম্মুকে নিয়ে বাজে কথা বলছে, আম্মুর মৃত্যু কামনা করছে সেটা নিয়ে। আয়ন সব কিছু খুলে বলে রাকিব বলে ওঠে। দেখ, রাগ করা স্বাভাবিক। আবার আমি বলছি না সোনালি যা বলেছে তা বলে ঠিক করেছে, কিন্তু আয়ন তুই একটু বেশি আন্টির ভক্ত। শুন মা, ভক্ত হওয়া ভালো, বাট বেশি না। তুই আসলে আমাদের মতো না, এখনও বাচ্চাদের মতো তোর ব্যবহার, ম্যাচুরিটি তোর ভিতরে তেমন একটা দেখতে পাই না। শোন, রাগারাগি না করে সোনালিকে বুঝিয়ে সময়ের অপেক্ষা কর। আর আরেকটা কাজ করা যায়, নদী আপুর সাথে অন্য একটা ছেলেকে লাগিয়ে দে, বদনাম দিয়ে বের করে দে, তাহলে তো হয়ে যায়। কথাটা মন্দ বলিস নাই, কিন্তু ওর তো ছেলে কোনো ফ্রেন্ড নাই যে তার সাথে মিলিয়ে কথাগুলো বলে বের করব। আরে ফ্রেন্ড নাই তো কি হয়েছে? আমি তোকে কিছু প্ল্যান বলি, সেই অনুযায়ী করলে 100% কাজ দিবে।
কি প্ল্যান? আয়নের কথা শুনে রাকিব ওকে প্ল্যান বলতে লাগলো। আয়ন মনোযোগ দিয়ে শুনতে লাগলো। আয়নকে সব বুঝিয়ে রাকিব বলে ওঠে, ওকে, এখন সোনালির রাগ ভাঙিয়ে দুইজনে মিলে কাজে লেগে যা। আমি আসছি, ভাড়া দিয়ে দিস। বাই। রাকিব রিক্সা থেকে নেমে চলে গেল। রিক্সাওয়ালা আয়নকে নিয়ে যেতে লাগলো। রিক্সাওয়ালা মামা হঠাৎ করে বলে ওঠে, মামা, আমার কথাগুলো ঠিক হবে না, কিন্তু আপনি যা করতে চাচ্ছেন মোটেও ঠিক হবে না। আমি নদী মামনিকে চিনি, উনি অনেক ভালো মেয়ে। তার সাথে এমন করলে আল্লাহ আপনাকে ছাড়বে না। ভালো মানুষের ক্ষতি করলে নিজেও ক্ষতিগ্রস্ত হবেন। আপনি তাকে পছন্দ করেন না, তাকে বুঝিয়ে ছেড়ে দেন, বাট এমন নোংরা অপবাদ দিলে আপনার নিজেদের মান সম্মান থাকবে না। সবাই আপনাদের নিয়ে ছি ছি করবে। বলতে আপনারা এমন মানুষ করলেন যে লাস্টে এই কাজ করলো। আপনার সাথে জোর করে বিয়ে করিয়ে দিয়েছে। মেয়েটাও ভালো করেছে না, ধরেন কথার সম্মুখে পড়তে হবে। এখন ভেবে দেখেন কি করবেন। আয়ন রিক্সাওয়ালার কথা শুনে বলে, আমাকে জ্ঞান দিবেন না তো। রিক্সাওয়ালা রিক্সা চালান, প্যাসেঞ্জার কি করলো না করলো সেদিকে কেন কান দিচ্ছেন? আয়নের কথা শুনে রিক্সাওয়ালা মামা বলে, আমি জানি আমার কথাগুলো বলা ঠিক হয় নাই, কিন্তু এই ভালো মায়াডার ক্ষতি কইরেন না। মায়াডা অনেক ভালো, তাই আমি চুপ থাকতে পারলাম না। যাদের জন্য ওই মায়ার ক্ষতি করতে চাচ্ছেন, ওই মায়া দেখেন আপনাকে সুখে থাকতে দিবে না, আপনাকে অশান্তিতে রাখবে দিনরাত। একজন ভালো বউ পাওয়া ভাগ্য ব্যাপার। একবার যদি বউ খারাপ হয় সারা জীবনে পস্তাতে হবে। এত জ্ঞান দিয়েন না, আমার ব্যাপার আমি বুঝে নিব। আপনি দয়া করে চুপ থাকেন, আমার মেজাজ খারাপ করেন না। আয়নের কথা শুনে রিক্সাওয়ালা চুপ করে রিক্সা চালাতে লাগলো। আয়ন রাকিবের কথা একবার রিক্সাওয়ালার কথাগুলো ভাবতে লাগলো। আমাকে কাজটা করতে হবে, না হইলে আমি সোনালীকে কোনোদিনও পাবো না। ওর মান সম্মান গেলে যাবে, তাতে আমার কি? আমি তো সোনালীকে নিয়ে ভালো থাকতে পারবো। সোনালীকে আমি সারা জীবনের মতো পাবো। অন্য কথা ভেবে লাভ নাই। আমাকে এই কাজ করা লাগবে, কিন্তু ওর ঘরে কাকে পাঠাবো? আর ওর কিছু ছবি তোলা লাগবে, বন্ধুকে দিয়ে এডিট করে নিলে হয়ে যাবে। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে বাসার সামনে রিক্সা থামলে আয়ন রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে ভিতরে চলে গেল। আবার গেট দিয়ে বাহিরে এসে দৌড়ে রিক্সাওয়ালাকে থামিয়ে বলে, মামা, কথাগুলো আমরা তিনজন জানি। যদি কারো কানে যায় তাহলে আপনার কপালে দুঃখ আছে। আপনার ঘরে তো মেয়ে বউ আছে, তাই না? বুঝতে পারছেন কি করতে পারি? আয়ন কথাগুলো বলে ভিলেন মার্কা হাসি দিলে রিক্সাওয়ালা রেগে আয়নের মুখে সজোরে খুশি মেরে বলে, আমার বউ বাচ্চার দিকে চোখ তুলে তাকালে তোর চোখ তুলে নিয়ে ফেলবো। গরিব হতে পারি, তোর মতো কাপুরুষ না যে অন্য কারোর কথায় নিজের স্ত্রীর কাছে অন্য পুরুষ পাঠাবো। আমার বউ বাচ্চা আমার কাছে জীবন, আরেকটা অংশ। যাদের ছাড়া আমি অসম্পূর্ণ, তাদের দিকে চোখ তুলে তাকালে চোখ তুলে ফেলবো আমি। রিক্সাওয়ালাকে মারতে গিয়েও আয়ন মারল না। রিক্সাওয়ালা রিক্সা নিয়ে চলে গেল। আয়ন রিক্সাওয়ালার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকলো। রিক্সাওয়ালা চলে গেলে আয়ন গেটের কাছে এসে ভিতরে ঢুকে পড়ল। আয়ন বাসার ভিতরে ঢুকলে চাচি বলে ওঠে, আয়ান, সোনালির সাথে তোর কি হয়েছে? সোনালি সেই যে কান্না করছে সকাল থেকে, কারো কথা শুনছে না, না খেয়ে আছে সারাদিন, কিছু খায়নি। কি হয়েছে তোদের মাঝে? আয়ান, তুই ওর গলা চেপে কেন ধরেছিলি? আমাকেও মেরেছে, আমিও মারছি। তোর কি কোনো কাণ্ডজ্ঞান হবে না? ওই বড় হয়েছে, তুইও বড় হয়েছিস, এখনো আগের মতো মারামারি কেন করিস? তুই কি ভালো হবি না কোনো দিন? যা, সোনালীকে শান্ত করে খাবার না খাওয়াতে পারলে তোর খবর আছে। যাচ্ছি, আমার কাছে খাবার দাও, আমি যাচ্ছি। চাচি খাবারের প্লেটে খাবার দিয়ে আয়নের হাতে দিল। নদী আয়নের দিকে তাকিয়ে থেকে বলে, আয়ন একটু মাথা ঠান্ডা রাখো, সোনালি একটু রাগী জানো তো। তুই চুপ কর, সব নষ্টের মূল হইলি তুই। তুই আমার সামনে কথা বলিস না, মুখে মেরে মুখ ভেঙে ফেলবো। তোদের মাঝে নদী কি করেছে? তোরা তো প্রায় ঝগড়া মারামারি করস, সেখানে ওই কিভাবে নষ্টের মূল হয়? নিজেরা ঝামেলা করবি আর আরেকজনের নাম দিবি, তাই না? থাপ্পড় মেরে গাল ফাটিয়ে দেবো। আব্বু সবসময় তুমি ওর দিকে টানো কেন? আমি কি তোমার ছেলে না নাকি? তুই তার ছেলে, কিন্তু ব্যবহার ঠিক কর। নিজের দোষ অন্যজনের ঘাড়ে দোষ চাপাবি না, নিজের দোষ নিজে নিতে শেখ। ফুপি, তোমার ওর প্রতি এত মায়া, তুমি ওকে নিয়ে এখান থেকে যেতে পারো না? আয়নের কথা শুনে আয়নের ফুপ্পি থাপ্পড় মেরে বলে,
তোর এত বড় সাহস আমাকে বের হয়ে যেতে বলস? আমি চাইলে তোদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে পারবো। তাই নিজেকে বেশি কিছু ভাবিস না, নিজের অকাতের ভেতরে থাক। আয়নের কথাই আয়নের আব্বু রেগে দুই গালে থাপড়াতে লাগলো। আয়ন হাত দিয়ে থামানোর চেষ্টা করতে লাগলো। হঠাৎ করে রাফি তার স্ত্রী ভিতরে আসলে রাফি বলে ওঠে, আব্বু কি হয়েছে, ওকে কেন মারছো? রাফি দৌড়ে গিয়ে থামিয়ে দিল। আয়নের আব্বু বলে ওঠে, আমার বোনকে বের হয়ে যাওয়ার কথা ভাবলি কিভাবে মেরে হাড্ডি ভেঙে ফেলবো। আমার বোনরা আমাদের কলিজা, তোদের কোনো অধিকার নাই আমার বোনদের নিয়ে কিছু বলার। তোদের ভাইদের মতো নাকি যে নিজের ভাই বোনের সাথে কোনো সম্পর্ক নেই? তোদের লজ্জা পাওয়া উচিত। আমরা এই বয়সেও আমাদের ভাই বোনের ভিতরে কত মিল। বৌমা তুমি রুমে যাও, আমাকে তোমরা দুইজন ক্ষমা করে দিও। এই কুলাঙ্গার দুইটার সাথে আমি তোমাদের বিয়ে করিয়ে দিয়েছি। আমার ঘৃণা হয় ওদের ছেলে হিসাবে পরিচয় দিতে। এইসব কি বলছেন আব্বা? আমি তো নিজের ইচ্ছে ওকে বিয়ে করেছি, আপনি তো শুধু অনুমতি দিয়েছেন। এইখানে আপনার তো কোনো দোষ নাই। আব্বু শান্ত হন। নদী রূপা আয়নের আব্বুকে শান্ত করতে লাগলো। সোনালি সবার চিল্লাপালার শব্দে রুম থেকে বের হয়ে সিঁড়ির কাছে দাঁড়ালে এসব কাহিনী দেখে বিরক্ত হয়ে চলে গেল। রাফি আয়নকে বলল, এখান থেকে যা। আয়ন খাবার নিয়ে চলে গেল। সোনালি রুমের সামনে গেলে দেখে সোনালি বসে আছে নিচের দিকে তাকিয়ে থেকে। আয়ন আস্তে আস্তে সোনালির পাশে বসে পড়ে। সোনালি রেগে উঠে বলে, এখানে কেন এসছোস? বাহ, ভাতের সাথে বিষ মিশিয়ে নিয়ে এসছোস নাকি আমাকে মেরে ফেলার জন্য? জান, আই এম সরি। আমি নিজের রাগ কন্ট্রোল করতে পারি নাই। তুমি তো জানো আম্মুর বিষয়ে কেউ কিছু বললে আমার রাগ উঠে যায়। তুমি আম্মুকে নিয়ে এসব না বললে তো আমি রেগে যেতাম না। এই যা তো, তোর মায়ের কাছে আঁচল ধরে বসে থাকা। আয়ন সোনালির হাত ধরে টান দিয়ে খাটের উপর বসিয়ে দিয়ে বলল, জান, রাগ করো না তো। তুমি একটু মাথা ঠান্ডা করে খাবারগুলো খেয়ে নাও। আমি তোমাকে একটা কথা বলবো, শুনলে তুমি খুশি হয়ে যাবে 100%। চুপ কর, তোর কোনো কথা আমি শুনতে চাই না। তোর কথা শোনা তো দূর, আমি তোর মুখও দেখতে চাই না। তুই আমার রুম থেকে বের হয়ে যা, না হলে আমি তোকে রেপ কেসে ফাঁসিয়ে দিব। আয়ন সোনালির কথা শুনে ফিক করে হেসে দিয়ে বলে, ওকে, যা ইচ্ছে করো। তুমি হাঁ করো আর কান টান খোলা রাখো। আমি তোমাকে যা বলবো তুমি খুশি যদি না হও তারপর বলো। আমি তোমার সামনে আসবো না। কি এমন কথা যে খুশি হয়ে যাব? আগে আমার হাত থেকে খাবারগুলো খাও, তাহলে বলবো। কথাটা বল, ঢং করিস না, রাগ হচ্ছে। আচ্ছা, আগে খাও তারপর বলবো। ওকে, দে। আয়ন সোনালিকে খাওয়িয়ে দিতে লাগলো। সোনালি খাবার মুখে নিয়ে বলল, কি রে, কি করতে চাইলি বল তো? রাকিব আমাকে বুদ্ধি দিয়েছে। ওয়েট দেখি আশেপাশে কেউ আছে নাকি। আয়ন উঠে দরজা দিয়ে দেখতে লাগলো আশেপাশে কেউ আছে নাকি। সোনালি কাছে আবার এসে পাশে বসে বলল, নদীকে এই বাড়ি থেকে বের করার এক আইডিয়া রাকিব আমাকে দিয়েছে। যদি আমরা কাজটা ঠিক মতো করতে পারি তাহলে ওকে আব্বু আম্মু সবাই মিলে বের করে দিবে। আইডিয়াটা কি সেটা বলবি তো নাকি? মেজাজ গরম করিস না। একটা ছেলে খুঁজতে হবে যে ওর সাথে ফ্রেন্ডশিপ করবে। আস্তে আস্তে মিল হইলে ওই ছেলেটা সুযোগ বুঝে ওর রুমে যাবে বারান্দা দিয়ে। সব বুঝলাম, ও তোর রুমে থাকে, সেখানে তুই থাকতে পরপুরুষ আসলে কি যায় আসে? আরে যেই দিন ওই ছেলে আসবে সেদিন আমি বন্ধুদের সাথে ঘোরার কথা বলে রাতে আসবো না। ও আচ্ছা, বাট ছেলেটাকে খুঁজতে হবে, ভাড়া করব, তাহলে হবে। যদি একবার ধরা পড়ে দুইজনকে বাসা থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। আরে সাবধানে কাজ করা লাগবে আর ভয় পেলে চলবে না। এটা অনেক ভালো আইডিয়া। তাহলে ছেলে খুঁজতে হবে। আমাদের স্কুলে একটা ছেলে আছে, রাতুলকে দিয়ে কাজটা করালে কেমন হয়? রাতুল ওই কি করতে রাজি হবে? আমি বললে অবশ্যই রাজি হবে। এখন কথা হলো নদী আপু কি কথা বলবে? চেষ্টা করতে হবে। ওই তো প্রতিদিন বাজারে যায়, ভার্সিটিতেও যাই মাঝে মাঝে। ওই সময়গুলো কাজে লাগাতে হবে।
এই সময়গুলো কাজে লাগাতে হবে। ওকে যান, এখন একটু হাসো না। এভাবে মুখ গম্ভীর করে রাখলে কি ভালো দেখা যায় কও? আমার এখানে তো খারাপ লাগে। অ্যান বুকে হাত দিয়ে কথাগুলো বলে। সোনালি জড়িয়ে ধরল। অ্যান হেসে দিয়ে কপালে চুমু দিয়ে বলে, আচ্ছা যান, আমি এখন আসছি। তুমি তাহলে রাতুলের সাথে কথা বলে নাও। ঠিক আছে। অ্যান প্লেট নিয়ে চলে গেল। সোনালি ভিলেন মার্কা একটা হাসি দিয়ে ফোনটা হাতে নিয়ে কল দিতে লাগলো। এদিকে আইন প্লেটটা নিচে যেতে নিবে, তখন নদী সামনে পড়ে নদী বলে, আমার কাছে দাও, আমি রেখে আসছি। লাগবে না তোর সাহায্য, যা এখান থেকে। অ্যান কথাগুলো বলে নিচে চলে গেল। নিচে গেলে রাফির বউ বলে ওঠে, ছোট ভাই আমার কাছে দাও। না ভাবি, আপনি রুমে গিয়ে রেস্ট নেন, জার্নি করে এসেছেন। তোমার সাথে আমার কথা আছে। আমার রুমে এসো তো। কি কথা ভাবি? রুমে এসো, তারপর বলবো। আচ্ছা যান, আমি এটা ধুয়ে আসছি। অ্যান রান্নাঘরে চলে গেল। রূপা নিজের রুমে চলে এলো। অ্যানের পাশে চাচি এসে বলে ওঠে, আজকে একটা কাজের মতো কাজ করছো, ঠিক করছো। এই বড় আফার মুখের উপরে কিছু বলা যায় না। আমরা তো পরের মেয়ে, আমাদের সেই অধিকার নাই। তুই বলছস, ভালো করছস, আমাদের মনের কথা একদম। অনেক খুশি হয়েছেন নাকি? খুশিতে মনে হয় আত্মহারা হয়ে গেছেন। অবশ্যই খুশি হয়েছি। আমি যা বলতে পারি নাই এতদিনে তুই বলে দিয়েছিস। ও আচ্ছা, আম্মু তুমিও খুশি নাকি? চুপ কর বেয়াদব, তোর এভাবে বলা ঠিক হয়নি। তোর ফুপি আমাদের পছন্দ না করলেও তোদের অনেক ভালোবাসে। আর কখনো তোর ফুপি বা আব্বুর সাথে বাজে ব্যবহার করবি না। উনি না অনেক খুশি হয়েছে, তুমি আবার খুশি হও নাই কেন? থাপ্পড় খেতে না চাইলে এখান থেকে যা। আয়নার কিছু না বলে চলে গেল। আয়ন রূপার রুমের সামনে গিয়ে নক করলে। রূপা বলে ওঠে, হ্যাঁ ভাই, রুমে আসো। আয়ন দরজা খুলে ভিতরে ঢুকে পড়ল। রূপা সোফায় বসতে বলে রাফি ল্যাপটপ নিয়ে বলে, আমি কি থাকতে পারবো নাকি চলে যাব? বারান্দায় যাও, আমাদের পার্সোনাল কথা তোমার শুনতে হবে না। ওকে। রাফি বারান্দায় চলে গেল। রূপা বলে ওঠে, তুমি কি অন্য কাউকে ভালোবাসো? রূপার কথা শুনে আয়ন ভ্যাবাচাকা খেয়ে গেল। আয়ন ঢোক গিলে বলে, হঠাৎ এই কথা কেন? আর যদি ভালোবেসেও থাকো, আমার মনে হয় তোমার তাকে ভুলে যাওয়া উচিত। আমি জানি তাকে ভোলা কষ্ট হবে, কিন্তু আয়ান, তুমি বিবাহিত, তোমার স্ত্রী আছে, তুমি একদিন বাবাও হবে। তুমি যদি তোমার স্ত্রী সন্তান বাদ দিয়ে গার্লফ্রেন্ডের জন্য ওদের অবহেলা করো, তাহলে আমি বলবো তুমি সব থেকে বোকা। প্রিয় মানুষকে ভোলা কি এত সহজ নাকি? বললেই হয়ে গেল? না, ভোলা সহজ না, কিন্তু তুমি যদি চাও তাহলে ভুলতে পারো। ভাবি হাসাবে না তো? তুমি তোমার গার্লফ্রেন্ডের ভুলগুলো মনে করে বেশি বেশি করে তার খারাপ ব্যবহারগুলো মনে রাখলে ওর প্রতি ঘৃণা চলে আসবে। আমি ওকে ভুলতে চাই না। আয়ান, তোমার ভাগ্যে ওই মেয়েটা ছিল না, নদী তোমার ভাগ্যে ছিল বলে তোমাদের যেভাবে হোক বিয়েটা হয়েছে। তার আর আমার কথা হইল, নদী কি খারাপ? নদীর সব দিক পারফেক্ট, শান্ত শান্তশিষ্ট ভদ্র একটা মেয়ে। ওর মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। আর সব থেকে বড় কথা, তোমার ভাইয়ের চরিত্র কেমন, সেই কেমন মানুষ সবাই কিন্তু জানে। ওর গার্লফ্রেন্ড ওকে ছেড়ে চলে গেছে। ও ওই ওই কি আমার সাথে সংসার করছে না? আর আমি এত কিছু জেনেও ওর সাথে আছি কেন বলো তো? কারণ আমাদের মাঝে ভালোবাসার সম্পর্কটা হয়ে গেছে। আপনি ভালো তাই ভাইয়ার সাথে থাকেন। আমিও ভালো না। আমি তোমার ভাইয়ার উপর প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছিলাম। প্রথম তোমার ভাইয়ার সব কিছু আমার রাগ হতো, বিরক্ত লাগতো। একটা জিনিস জানলে অবাক হতে পারো, তোমার ভাইয়ার খারাপ
হলেও স্বামী হিসেবে কিন্তু অনেক ভালো। আমি শুধু ওকে প্রথম প্রথম অপমান করতাম। ও আমাকে সব সময় বোঝার চেষ্টা করতো। ও ভালো হয়ে যাবে, আগের মতো আর করবে না। ও আমার কথা মতো চলবে। আমি ওকে বিশ্বাস করতাম না। আস্তে আস্তে তোমার ভাইয়ের প্রতি ভালোবাসা, আসলে আমি ওকে ভালোবাসা দিয়ে আমার মনের মতো গড়ে নিয়েছি। এখন তো দেখো আমার প্রতি তোমার ভাইয়ার কত কেয়ারিং। ভাইয়ার মতো আমি অত পাল্টি খাইতে পারি না। আমি যাকে ভালোবাসি তাকে ভালোবাসবো, অন্য কাউকে না। যে তোমার কপালে নেই তাকে নিয়ে ভেবে কোনো লাভ আছে? তুমি তো নদীকে ঠকাচ্ছ। তোমার কোনো অধিকার নেই নদীর হক নষ্ট করবার। তোমার কোনো অধিকার নেই। তুমি ওর হাজবেন্ড। নদীর সম্পূর্ণ অধিকার আছে তোমার উপরে, অধিকার খাটানোর, তোমার ভালোবাসা পাওয়ার। তুমি ওকে জায়গা না দিয়ে অন্য কাউকে জায়গা দিয়ে বসে থাকবে, এটা হয় না। তো কি করব? আমার ভালোবাসা মানুষকে ছাড়া আমি বাঁচতে পারবো না। এটা একটা ভুল কথা আয়ান। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, আর তুমি বাঁচবে না। আমার বয়ফ্রেন্ড আমাকে এই কথা বলেছিল। সে কিন্তু মারা যায় নাই। তার একটা মেয়ে আছে 2 বছর। তাহলে এখন নিজেই ভেবে দেখো, এইসব কথার কোনো অর্থ আছে? সব ভিত্তিহীন। এইসব মিথ্যা কথা বুঝতে পারছো? তুমি নদীকে সময় দাও, ওর সাথে ভালো সময় কাটাও। আমার বিশ্বাস তুমি ওকে ভালোবাসতে বাধ্য হবে। তোমার সাথে বিয়ে না হলে নদীকে আমার ভাইয়ের বউ বানাতাম। তোমার ভাগ্যে ছিল বলে করতে পারলাম না। এইটাই করেন, আমি ডিভোর্স দিয়ে দেই। আপনি আপনার ভাইয়ের সাথে বিয়ে দিয়ে দেন। আয়ান, কি ধরনের কথা বলছো? ডিভোর্স দিবে মানে? দেখো, বাড়াবাড়ি করা ঠিক না। তুমি ওর সাথে আরো কিছুদিন সময় কাটাও। আর একটা কথা মনে রেখো, এমন কিছু করো না ফ্যামিলির মান সম্মান নষ্ট হয়। তোমাকে সবাই ভালোবাসে। তুমি এমন কিছু করো না, সবার মন ভেঙে যায়। ভাবি, সবার কথা ভেবে তো আর আমার লাইফ আমি নষ্ট করতে পারি না। আমার পক্ষে সম্ভব না নদীর সাথে সম্পর্ক রাখা। আমি ওকে বড় বোনের মতো দেখছি, হুট করে বউ হয়ে গেল। ব্যাপারটা কতটা জঘন্য হইল। কাজিন হয় তোমার, মায়ের পেটের বোন না যে। ব্যাপারটা কেমন হয়ে গেল? তোমাকে যা বলি শোনো, 1 মাস নদীর সাথে হাজবেন্ডের মতো ব্যবহার করো, আর তারপর যদি কোনো না ভালোবাসা লাগে না, তাহলে নিজের মতো চলো। যাই হোক, এত কথা বলে লাভ নাই। আমি রুমে গেলাম। আর হ্যাঁ, প্লিজ কাউকে বলেন না যেন আমি অন্য কাউকে ভালোবাসি। ওকে বলো না কাউকে। আর তুমি কাকে ভালোবাসো তার নামও বলো না। সময় হইলে জানাবো, এখন কিছু বলতে চাই না। থাকেন, আমি আসছি। রূপার ওইখান থেকে বের হয়ে সোজা রুমে চলে গেল। রুমে গেলে দেখে নদী শুয়ে আছে। এক সাইডে গিয়ে শুয়ে থেকে ভাবতে লাগলো, আসলে কাজটা করে কি ঠিক হবে? ওর নামে কলঙ্ক দেওয়া কি ঠিক হবে? ধুর, এত ভেবে কি লাভ? আমার প্রিয় মানুষকে পাইলেই হলো। নদী আয়নকে ভাবতে দেখে নদী আয়নের কাছে গিয়ে বুকে মাথা দিয়ে জড়িয়ে ধরে। আয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলে, কি করছিস? আমাকে হুটহাট করে জড়িয়ে ধরবি না তো? আয়ান, তুমি আমার উপরে সবসময় রেগে কেন থাকো? আমি তোমার কি ক্ষতি করেছি বলো তো? তোকে আমার সহ্য হয় না। কেন সহ্য হয় না? তুমি তো আগে আমাকে অনেক ভালোবাসতে, আমার জন্য কত কিছু করতে। যখন স্কুল থেকে আসতে আমার জন্য চুরি করে কিছু না কিছু নিয়ে আসতে, আমার জন্য সবার আগে ঝামেলা করতে। আর আজ তুমি নিজেই আমাকে অবহেলা কেন করো? তখন বোন ছিলেন, এখন বউ। আপনাকে আমি বউ হিসেবে চাই না। আপনাকে আমার বিরক্ত লাগে। তুমি আমাকে আপনি বলছো কেন? আর আমি তো তোমাকে বলছি না আমাকে স্ত্রী হিসেবে মেনে নাও। আমার সাথে তো বন্ধুর মতো আচরণও করতে পারো।
চুপ কর তো, ঘুমাবো। অ্যান ঘুরিয়ে চোখ বন্ধ করে ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙলে দেখে নদী ভার্সিটিতে যাওয়ার জন্য রেডি হচ্ছে। অ্যান কিছু না বলে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে দেখে সোনালি বসে আছে। অ্যানকে দেখে বলল, তাড়াতাড়ি চল, ওই না ভার্সিটিতে গেল। সব প্ল্যান করা শেষ, আমাদের শুধু দেখতে হবে কাজ হয় নাকি। চলো। অ্যান রেডি হয়ে ব্যাগ নিয়ে সোনালির সাথে বের হয়ে গেল। দুজন নদীকে ফলো করতে লাগলো। হঠাৎ করে কয়েকটা ছেলে নদীর পিছন নিল। ফাঁকা জায়গায় গেলে ছেলেগুলো নদীর ওড়না ধরে ঘ্রাণ নিতে লাগলো। নদী রেগে ছেলেটাকে থাপ্পড় মারল। ছেলেটা রেগে নদীর ওড়না টান মারল। আয়নের হাত মুঠো করে ফেলো। নদীর দিকে এগিয়ে যেতে নিবে সোনালি ধরে ফেলো। ছেলেগুলো নদীর জামে হাত দিতে যাবে। নদী চিল্লাতে লাগলো। আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে সোনালির হাত এক ঝটকায় সরিয়ে দিয়ে বাইক নিয়ে নদীর দিকে চলে গেল। অ্যান নদীকে টাচ করতে যাওয়া ছেলের কলার ধরে টেনে গাছের সাথে ধাক্কা খাওয়াই ছেড়ে দিল। অ্যান বাইক থামিয়ে সবগুলোকে মারতে লাগলো। সোনালি বামে তাকাতে দেখে যাদের ভাড়া করেছিল তারা এসে বলে, ম্যাম, মেয়েটাকে পেলাম না তো। সোনালি বলে ওঠে, তাহলে ওরা কারা? সোনালি যেতে নিলে নদী আইনকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ছেলেগুলো মার খেয়ে পালিয়ে গেল। আইন নদীকে বলতে লাগলো, শান্ত হও, কিছু হবে না, ওরা চলে গেছে। শান্ত হও নদী। আয়ান, তুমি না আসলে আজ আমার যে কি হতো। আয়ান, ওরা আমাকে প্রতিদিন ডিস্টার্ব করে। ওদের জন্য আমি ভার্সিটিতে যেতে ভয় পেতাম। ওরা অনেক খারাপ আয়ান। তুমি আমার জন্য ওদের সাথে ফাইট না করলেও পারতে। ওরা তোমার যদি কোনো ক্ষতি করে দেয়। আয়ান, এখান থেকে চলো। নদীর কথা শুনে আয়ন থমকে গেল। আয়ন ভাবতে লাগলো, এই মেয়ে নিজের কথা না ভেবে সব সময় আমার কথা কেন ভাবে? আর এইগুলো সোনালির ভাড়া করা গুন্ডা না? আয়ন পিছনে তাকাতে দেখে সোনালি পাশে কয়েকজন। আয়নের বুঝতে বাকি রইল না। আয়ন নদীকে সান্ত্বনা দিতে বলে, কান্না বন্ধ করো তো, চলো নামিয়ে দিয়ে আসছি। আয়ন নদীকে ওড়না পরিয়ে দিয়ে বাইকে উঠে পড়ল। নদী বাইকে উঠে পড়ে আয়ন নদীকে নিয়ে সোজা ভার্সিটিতে চলে গেল। নদীকে নামিয়ে দিয়ে সোনালির কাছে চলে গেল। সোনালিকে না পেয়ে আয়ন বুঝতে পারলো ও কোথাও গেছে। আয়ন সোজা লেকে পারে চলে গেল। সোনালি পাশে বসলে সোনালি বলে ওঠে, তুই তোর বউকে ভালোবাসোস, আজকে প্রমাণ হয়ে গেল। আর কেন নাটক করা, আর কোনো নাটক করার দরকার নেই। আজ থেকে আর এসব বিষয়ে কোনো কথাই বলবি না। আরে যেমনই হোক, আমাদের বাড়ির তো মেয়ে, ওইসব প্ল্যান বাদ দিয়ে অন্য প্ল্যান বের করতে হবে। আয়নের কথা শুনে সোনালি ডেকে থাপ্পড় মেরে বলে, আর কোনো দিনও এ বিষয়ে কথা বলতে আসবি না। ভাই বোন হয়ে থাকবি। বাই। সোনালির কথাগুলো বলে চলে গেল। 1 বছর পর আয়ন ঘুমিয়ে আছে। হঠাৎ করে চিল্লাপালার শব্দে আয়নের ঘুম ভেঙে গেল। আয়ন চোখ খুলতে দেখে সোনালি রেগে তাকিয়ে আছে। আয়ন বলে ওঠে, কি ব্যাপার, তুমি আমার রুমে কি করো? তোর জন্য গুড নিউজ আছে। কি হয়েছে, এত রেগে আছো কেন? আবার কি হলো? দেখো, 1 বছর ধরে অশান্তিতে থাকতে থাকতে ক্লান্ত হয়ে গেছি। দয়া করে বলো কি হয়েছে? আবার রেগে কেন আছো? তোমার যদি মনে হয় আমি ভালোবাসি না, তাহলে তাই আমাকে ছেড়ে রাতুলের সাথে রিলেশন কন্টিনিউ করতে থাকো। এখন তো এই কথা বলবি, কারণ তুই তো বাপ হতে চলেছিস। এখন বউ বাচ্চা নিয়ে সুখে সংসার করবি। এখন তো আমাকে দরকার নেই। মানে? বাবা হতে চলেছি মানে? আহারে শোনা আমার, ভাজা মাছটা উল্টে কেটে জানে না। এই দেখ এটা। সোনালি ডেকে আয়নের মুখে কাগজ ছুঁড়ে মালে। আয়ন কাগজটা দেখে চমকে গেল। নিজের অজান্তেই আয়নের ভিতরে খুশির অনুভূতি হতে লাগলো। সোনালি বলে ওঠে, তোর বউকে নিয়ে হসপিটালে গিয়েছিলাম, তারা আমাকে এই রিপোর্ট দিয়েছে। বাহ বাহ, এই তোর ভালোবাসা! ভাবা যায় বউয়ের সাথে ঠিকই রোমান্স হচ্ছে, আর আমাকে কিনা ভালোবাসার কথা বলে বলে আটকে রেখেছিস, তাই না? একসাথে কয়টাকে খাওয়ার ইচ্ছে? হ্যাঁ, আমার বউকে আমি টাচ করব এইটাই স্বাভাবিক। আর তুই যে আমাকে কি ভালোবাসস সেইটা আমার জানা হয়ে গেছে। তুই আর কোনো কথা বলিস না। আজ আমার ভালোবাসার উপরে প্রশ্ন তুললি? তুই যে আমার সাথে ভালোবাসার নাটক করে রাতুলের সাথে হোটেলে গেছিলি, এটা কি আমি জানি না? তোকে ভালোবাসির জন্য অনেক কিছু বলি নাই। তুই কি করস না করস সব আমি জানি। তাই তুই বেশি কথা বলিস না। যা বলেছি বেশ করেছি। তুই মজা নিবি আর আমি নিব না কেন? আমিও ইউজ হয়েছি, তুইও সমান সমান। তোর মনটা কতটা জঘন্য তুই নিজেও জানোস না। তুই ভালো করছস, তুই যা তোর ইউজ করার মানুষের কাছে।
আমার উপরে চিল্লাতে আসবি না। অ্যান কথাটা বলে উঠে পড়ল। নদী রুমে চলে আসলো। অ্যান ওয়াশরুমে চলে গেল। সোনালি ডেকে গজগজ করতে করতে চলে গেল। অ্যান ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হলে আয়ন নদীর দিকে তাকাতে নদী বলে ওঠে, আয়ান, তোমাকে কিছু কথা বলার ছিল। সোনালি তো মনে হয় তোমাকে জানিয়েছে, তাই না? হুম। তুমি খুশি হও নাই? আমার সন্তানের কিছু হইলে তোর কপালে দুঃখ আছে। ভারী কাজ বা যেগুলোতে রিস্ক আছে ওইগুলো করবি না। ডাক্তার যা যা বলবে সেইটাই শুনবি। আমার সন্তানের যেন কোনো ক্ষতি না হয়। কাজ না করলে কাজ কে করবে? দরকার হইলে আমি করে দিব। আয়নের কথা শুনে নদীর চোখ বড় বড় হয়ে গেল। আয়ন নদীর পাশে বসে নদীর পেটের কাছ থেকে শাড়ি ছড়িয়ে ঠোঁটের স্পর্শ দিলে নদী কেঁপে উঠল। আয়ন পেটের দিকে তাকিয়ে বলতে লাগলো, মাই ডিয়ার আব্বু নাকি আম্মু জানি না, শুনছেন আপনার অপেক্ষায় থাকলাম। তাড়াতাড়ি দুনিয়াতে এসে আমাকে আব্বু ডাকবেন, বুঝলেন? আপনার মুখে আব্বু ডাক শোনার জন্য অপেক্ষায় থাকলাম। আয়ন পেটের সাথে কথা বলতে লাগলো। নদী আয়নকে এত খুশি দেখে ওর মুখে হাসি ফুটে উঠল। আয়নের বাচ্চাদের মতো কিছু কথা শুনে নদী ফিক করে হেসে দিলে আয়ন ভুরকুচকে তাকিয়ে বলে, দেখছেন, আপনার আম্মু আমাদের কথার মাঝে হাসি দিয়ে কথা বলার মুডটাই নষ্ট করে দিল। সরি, আপনারা কথা বলেন, আমি আর ডিস্টার্ব করব না। আয়ন নদীর পেট ধরে চুমু দিয়ে কথা বলতে লাগলো। নদীর খুশিতে চোখের পানি চলে আসলো। আয়ন নদীর চোখে পানি দেখে হাত দিয়ে মুছে দিতে দিতে বলতে লাগলো, এই কান্না করবে না তো। তুমি কান্না করলে আমার বাবুদের খারাপ লাগবে। মা যেমন হোক, মায়ের চোখের পানি কোনো সন্তান সহ্য করতে পারে না। আমার ছেলেমেয়েরা আমার উপরে রেগে যাবে, বলবে আব্বু আম্মুকে কান্না করিয়েছে। ওকে, সরি, আমার ভুল হয়ে গেছে, আর কান্না করব না। বাবুরা, তোমার আব্বু কিন্তু কিছু করে নাই। নদীর কথা শুনে আয়ন হাসি দিল। আয়নের হাসি দেখে নদীর পরানটা জুড়িয়ে গেল। নদী আয়নের কপালে হুট করে চুমু দিলে আয়ন ভুরকুচকে তাকালে নদী অন্যদিকে তাকিয়ে বলে, বাবুরা বলল তাদের আব্বুকে যেন চুমু দেই। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। আচ্ছা, কিছু খাইছো? না, ঘরটায় গুছিয়ে নিচে থালা বাসনগুলো মেজে খাবো। তুমি খাবে কখন? তোমার ক্ষুধা লাগছে না? কই না তো। আমি আসছি। আয়ন রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। নিচে গেলে রিফাত এসে বলে, ভাইয়া, আমি তো চাচ্চু হতে যাচ্ছি। ভাইয়া, আমার অনেক প্ল্যান আছে। আমি বাবুদের জন্য আমার খেলনাগুলো যত্ন করে রেখে দিব। বাবুকে কোলে নিয়ে আমার খেলনাগুলো দিয়ে দেব। রিফাতের কথা শুনে আয়ন বেশ খুশি হয়। রিফাতের সামনে হাঁটি গেড়ে বসে বলে, বাবা, রিফাত তো দেখি চাচ্চু হওয়ার জন্য একদম প্রস্তুত। যে রিফাতের গাড়ি নিয়ে খেলেছিলাম বলে আমাকে দিয়ে নতুন কিনে নিয়েছে, সেই নাকি তার ভাতিজা ভাতিজিকে দিবে। বাহ বাহ। আয়নের কথা শুনে আয়নের আব্বু চাচু হেসে বলে, ভাবা যায় রিফাত এখন চাচ্চু হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো। রিফাতর আব্বুর সাথে কথা বলতে লাগলো। আয়ন রান্নাঘরে গেলে আয়নের আম্মু বলে, কিরে, এখানে কি করিস? টেবিলের সামনে বস। সোনালি আয়নকে খেতে দে, আর তুই খেয়ে নে। আমি খাবো না, সাইড দাও তো। আয়ন প্লেট নিয়ে খাবার প্লেটে নিতে লাগলো। আয়ন খাবার নিয়ে যেতে নিলে আয়নের আম্মু বলে, টেবিলে বসে খা, কোথায় যাস? নদীকে খাওয়াই দিব। কি বলো এসব? আয়ন কিছু না বলে চলে গেল। সোনালির আগে হাত মুঠো করে নিল। আয়ন খাবার নিয়ে যেতে নিলে আয়নের আম্মু হাত ধরে বলে, মেয়েদের বিয়ে হলে বাচ্চা হবে, এখানে এত ন্যাকামি করার কোনো মানে হয় না। বউকে বেশি মাথায় তুলে পরে নিজে পস্তাতে হবে। একদম ঠিক কথা। যেমন আগে আমি পস্তাছি তোর মাকে মাথায় তুলে। আয়নের আব্বুর কথা শুনে আয়নর চাচু মিটিমিটি হাসতে লাগলো। আয়নের আম্মু রেগে বলে, আমি তোমাকে কি করেছিলাম যে আমার জন্য তুমি পস্তাইছো? তোমরা ঝগড়া করো, আমি যাই। আয়ন রুমে গিয়ে দেখে নদী জামা কাপড় বের করে এক এক করে গোছাচ্ছে। আয়ন নদীকে তুলে খাটে বসিয়ে দিয়ে বলল, আসলে তোর পাকনামি না করলে ভালো লাগে না। তোকে যে বললাম কোনো কাজ করা লাগবো না, তাও কানে শুনোস না নাকি? আরে এটা তো ভারী কাজ না, আর এখন ভারী কাজ করলে কিচ্ছু হবে না তো। বেশি বুঝবি না। ওকে। আয়ন প্লেটের খাবার নদীর মুখের সামনে ধরল। নদী বলে উঠল, তুমি খাও, আমি পরে খেয়ে নিব। খেতে বলছি, খেয়ে নাও। আয়ন নদীকে খাওয়াই দিতে লাগলো। নদী আয়নের সামনে লোকমা এগিয়ে দিলে আয়ন মুচকি হাসি দিয়ে মুখে লোকমাটা নিয়ে নিল। দুজন একে অপরকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ হলে আয়ন নদীকে পানি খাওয়াই দিতে গেলে নদী বলে ওঠে, তুমি আগে খাও, তোমার তো
কারোর একটু জিনিস পছন্দ না। খাও, সমস্যা নাই। তুমি খাও। আমি যদি না খেতে পারি তো আমারটা তুমি কেন খাবে? তুমি আমার হাজবেন্ড, তাই। তুমিও তো আমার বউ, খাও তো। আমি যা বলি শুনো, আমার রাগ তুলতে যেও না। আয়নের কথা শুনে নদী পানি খেতে লাগলো আর আয়নের দিকে তাকিয়ে দেখতে লাগলো। নদী মনে মনে ভাবতে লাগলো, এই আল্লাহ, আমি এসব কি স্বপ্ন দেখছি নাকি? আল্লাহ, স্বপ্ন যদি হয় আমার ঘুমটা ভাঙিয়ে দিয়েন না। নদীর পানি খাওয়া শেষ হলে আয়ন পানি খেয়ে প্লেট নিয়ে নিচে চলে গেল। আয়নকে দেখে আয়নের চাচি বলে ওঠে, আয়ান, নদীকে নিচে আসতে বলতো। কেন? বাহিরে কাজ আছে। কি কাজ? কিছু ড্রাম পড়ে আছে, পরিষ্কার করতে লাগবে। কাজের লোক দিয়ে করান, ওই আসতে পারবে না। ওইগুলো তোর বউ করতো, আর এখন কাজ করলে তোর বউয়ের ক্ষয় হবে না। তুই দামড়া মেয়ে হয়ে সারাদিন শুয়ে বসে থাকোস, কাজ করতে পারোস না। আয়ান, বেশি বেশি করে ফেলছিস কিন্তু। কিসের বেশি করছি? ওই কাজ করতে পারে না। তিনজনে চিল্লাপালার শব্দে নদী আয়নের ঘর থেকে বের হলো। নদীর সিঁড়ির কাছে এসে দেখে আয়ন বলছে, আমি বাড়াবাড়ি করছি নাকি তোমার মেয়ে করছে? আজকের পর থেকে আমার বউকে কেউ কিছু বললে তার জন্য মোটেও ভালো হবে না। সোনালি এই বাড়ির মেয়ে, আর নদী এই বাড়ির মেয়ে না। তোমার মেয়ে মেয়ে, আর ওই মেয়ে মেয়ে না। ওর বাবা মা মারা গেছে, ওর জন্য ওর কোনো মূল্য নাই, তাই না? আয়নের কথা শুনে নদী অবাক হয়ে গেল। আয়নের আম্মু এসে সজোরে গালে থাপ্পড় মেরে বলে, তোর এত বড় সাহস, চাচির সাথে এমন দুর্ব্যবহার করিস? তোর বউ তোকে জাদু করেছে, তাই না? নদী, তুই ইচ্ছে করে পেটে বাচ্চা নিয়েছিস, তাই না? যাতে আমার ছেলেকে বশ করতে পারিস। তোর পেটের বাচ্চা না থাকলে তুই আমার ছেলেকে বশ কিভাবে করবি? আয়নের আম্মু রেগে নদীর কাছে গিয়ে ধাক্কা মেরে দিলে আয়ন জোরে চিৎকার দিয়ে নদীকে ধরল। আয়ন নদীকে জড়িয়ে ধরে বলল, নদী, ঠিক আছো তুমি? আমি ঠিক আছি বড় আম্মু। আমি কোনোদিন আপনাদের কিছু বলি নাই, সব সহ্য করে গেছি। আজ আপনি যেই কাজটা করলেন মোটেও ঠিক করলেন না। কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমাকে বোঝাস? আয়নের আম্মু চুল ধরতে যাবে, আয়নর আম্মুর হাত ধরে বলে, ব্যাস আম্মু, তোমার ব্যবহারে আমি অনেক খুশি হয়েছি। তুমি আমার সন্তানকে মারার জন্য পিছপা হবে না, তোমাকে বোঝা হয়ে গেছে। আমার স্ত্রীকে আমি এই বাড়িতে রাখবো না। এখানে রাখলে তিনজন মিলে একটা কিছু করে দিবে। এই কান্দাগিরি, তুই আমার ছেলের মাথাটা একদম খেয়ে দিয়েছিস। আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়ে তুই জীবনেও সুখে থাকতে পারবি না। তোর সন্তান জন্ম হওয়ার আগে তুই হারাবি যদি আমার সন্তানকে আমার থেকে কেড়ে নিস। বড় আম্মু, আপনি আমাকে অভিশাপ দিচ্ছেন নাকি? হ্যাঁ, দিচ্ছি। আর তোর ওই মুখে আমাকে আম্মু বলবি না। আমার সন্তানের কিছু হইলে আমি কাউকে ছাড়বো না বলে দিলাম। কি করবি? হ্যাঁ ভাবি, তোমাকে আগেই বলেছিলাম ওর সাথে বিয়ে দিও না। আয়ানকে এই কাবজা করে নিবে, যেমন বড় ভাই সোনালির আব্বু বড় আফাকে নিয়েছে। নদী, তুই আমার ছেলের মগজ খাওয়া বন্ধ কর, তোর কোনোদিনও ভালো হবে না। আম্মু, তুমি কিন্তু অতিরিক্ত করে ফেলছো। নদী, চলো। আর নদীকে নিয়ে যেতে লাগলো। আয়নের বুকের ভিতরে কষ্ট অনুভব হতে লাগলো। আর নদীকে নিয়ে রুমে গিয়ে নদীকে খাটে বসিয়ে দিয়ে রেখে নদীর জামা কাপড় অর্ধেক ভাঁজ করেছে। নদী কান্না করতে লাগলো। আয়ন বাকি কাপড়গুলো ভাঁজ করতে বসলো। আয়ন মনে মনে ভাবতে লাগলো, আম্মু কিভাবে পারলো নদীকে এভাবে ধাক্কা দিতে? আম্মু কিভাবে অভিশাপ দিতে পারলো? নদীর উপরে রাগ আমার সন্তান তো এই দুনিয়াতে আসলোই না, তার আগে তাকে শত্রু বানিয়ে ফেললো, তার ক্ষতি করার চিন্তা করছে। আয়ন কথাগুলো ভাবতে ভাবতে চোখের পানি গড়িয়ে পড়তে লাগলো। নদী আয়নের পাশে বসে আয়নের চোখের পানিগুলো হাত দিয়ে মুছতেই আয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে তাড়াতাড়ি করে মুছে ফেল। আয়ন হাসি মুখে বলল, তুমি এখানে বসলে কেন? বড় আম্মুর ব্যবহারে তুমি কষ্ট পাইছো, তাই না? তুমি কষ্ট পাও না বড় আম্মু, ওইটা তো খারাপ না। তুমি আমার সাথে বেশি ভালো ব্যবহার করছো, আমার জন্য তুমি প্রতিবাদ করছো, এর জন্য বড় আম্মু সহ্য করতে পারে নাই। বড় আম্মু ভেবেছে আমি তোমাকে তার কাছ থেকে কেড়ে নিচ্ছি। আম্মু এমনটা কিভাবে করতে পারলো? আমার মন এটা মানতে চাচ্ছে না। আম্মু আমার সন্তানকে দুনিয়াতে আসার আগেই শেষ করে দিতে চাইলো। রাগের মাথায় এমন করছে, মাথা ঠান্ডা হলে নিজের ভুল বুঝতে পারবে। রাখো তো, তোমার মতো সব কিছু ভুলে যাওয়ার মতো আমার মস্তিষ্ক না। আম্মু আমার সুখ সহ্য করতে পারছে না, আমি বুঝে গেছি। আয়ান, এটা ভুল কথা। বড় আম্মু তোমাকে অসম্ভব ভালোবাসে, উনি রেগে গেলে মাথা ঠিক থাকে না। উনি আমার ক্ষতি করার জন্য ধাক্কা দিয়েছে। ওনার হয়তো খেয়াল নেই এটা আমার আর তোমার সন্তান। ওনার মাথায় শুধু আমার সন্তান
মনে করে ঘুরপাক খাচ্ছে, তাই এমন করছে। নদী চুপ থাকো, মেজাজ খারাপ করো না, আমি কারোর সম্পর্কে কিছু শুনতে চাই না। আয়ন ভাঁজ করা শেষ করে আলমারিতে রাখতে লাগলো। নদী আয়নের কাজে সাহায্য করতে লাগলো। কাজ শেষ হলে নদী বিছানার চাদর তুলে আয়ন চাদরটা ঝেড়ে পাড়তে লাগলো। নদী হেল্প করতে লাগলো। বালের সব ঠিক করে আয়ন ঝাড়ু দিয়ে মেজে ঝাড়ু দিতে গেলে নদী হাসি থামিয়ে থাকতে পারল না। নদী হাসলে আয়ন ভুরুকুচকে তাকলে নদী বলে ওঠে, দাও আমি ঝাড়ু দেই। তোমার ঝাড়ুতে এই রুমের সব কিছু ভাঙবে। এইভাবে কেউ ঝাড়ু দেয়? আমি পারি না নাকি? অনেক ভালো পারো, কিন্তু আমাকে দাও। নদী আয়নের হাত থেকে ঝাড়ু নিয়ে ঝাড়ু দিতে লাগলো। আয়ন ভুরুকুচকে দেখতে লাগলো। ঝাড়ু দেওয়া শেষ হলে হঠাৎ করে সোনালি চলে আসলো। আপু, তোর কি লজ্জার শরম বলতে কিছু নেই? বড় আম্মু ওইখানে অসুস্থ হয়ে গেছে, আর জামাই নিয়ে ঘরে উঠে আসোস? জামাই কি আর কারণ নেই নাকি? জাস্ট শাট আপ সোনালি, মুখ সামলিয়ে কথা বলো। বড় আম্মু অসুস্থ হয়ে গেছে। আয়ন চলো নিচে যাই। আমি কোথাও যাব না। নদী কিছু না বলে চলে যেতে নিলে নদীর হাত ধরে বলে, কোথাও যাওয়া লাগবে না, কাকি সোনালি আরও বাকিরা আছে দেখে নিবে। তুমি গেলে আবার কি না কি করে ফেলবে। আয়ান হাত ছাড়ো। চুপ করে বসে থাকো। বইয়ের গোলাম হয়ে গেছো নাকি? বইয়ের প্রতি এত ভালোবাসা উতলে উতলে পড়ছে হঠাৎ করে? আগে তো দেখতে পেতাম না। বুঝতে পারি নাই দেখে বউকে সবার সামনে অপমান করছি, অত্যাচার করছি, আর এক বেহায়ার প্রেমে পড়ে জীবনটা শেষ। আয়ান, এখান থেকে ভাগ। আয়ান বলে চিল্লাবি না। আয়ান হাত ছাড়ো, নিচে গিয়ে দেখি কি হয়েছে। যেতে হবে না। নদীর হাত আয়ন ধরে বলে। আয়ন সোনালীকে বের করে দিয়ে মুখের উপর দরজা লাগিয়ে দিয়ে নদীকে খাটে শুয়ে দিয়ে হাত পা তুলে দিয়ে শক্ত করে ধরে থাকতে লাগলো। নদী ছোটার চেষ্টা করতে লাগলো। আয়ন আরও শক্ত করে ধরে থাকলো। আয়ন ধমকে সুরে বলে ওঠে, কি সমস্যা, এত নাড়াচাড়া কেন করছো? আয়ান তুমি সন্তান হয়ে কিভাবে মায়ের অসুস্থতার কথা শুনে এভাবে চুপ থাকতে পারো? আয়ান তুমি কি পাগল হয়ে যাচ্ছ নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে যাচ্ছি। আমার চোখের সামনে ওই দৃশ্যগুলো ঘুরপাক খাচ্ছে। আম্মু কিভাবে এমন কাজ করতে পারলো? আমার সন্তানকে নষ্ট করার জন্য তোমাকে ধাক্কা মেরে ফেলে দিতে নিল? কিভাবে করতে পারলো উনি তো দাদিমা হইতে যাচ্ছে। উনি কি একদম খুশি না? বলছি উনি রাগের মাথায় এমন করছে, তারপরেও এক কথা কেন বারবার বলছো? ওকে তুমি যাও না, আমাকে না যেতে দাও। আমি গেলে কি সমস্যা তোমার? হ্যাঁ। নদীর কথা শুনে ভুরকুচকে তাকিয়ে বলে ওঠে, ম্যাম, আপনি কোহানকার ডাক্তার? অসুস্থ হয়েছে ডাক্তার ডাকার মানুষ আছে, তারা ডেকে নিবে। ডাক্তার এসে দেখে যাবে। আর ওনার পাশে থাকার অনেক মানুষ আছে, আমরা না গেলেও চলবে। আচ্ছা নিজের মন থেকে বলো তো, অসুস্থতার কথা শুনে তোমার মন কি ভালো আছে? হ্যাঁ, খারাপ লাগছে, মন চাচ্ছে গিয়ে দেখে আসি কি হয়েছে। কিন্তু গেলে এক গাদা কথা শোনাবে, এমন এমন কথা বলবে যে আমার মাথায় রাগ উঠে যাবে। আম্মু অনেক কিছু শুনিয়ে দিব, আরও অসুস্থ হয়ে যাবে। তার থেকে ওইখানে না যাওয়া ভালো। তো আমাকে তো যেতে দাও। আমাকে বললে বলবে, আমি তো আর কিছু বলবো না, তাই না? তুমি যাও না। আমি চাই না আমার বউ ওইখানে গিয়ে অপমানিত হোক। তুমি তো আমাকে পছন্দ করো না। বাবু হয়ে গেলে আমাকে আর সহ্য করতে পারবে না। সেখানে এত কেয়ার করে মায়া বাড়িয়ে দিয়েন না আয়ান। যেমন আছি এটাই আলহামদুলিল্লাহ। মায়া বাড়িয়ে দিয়ে ছেড়ে দিলে যে কতটা কষ্টের, সেটা শুধুমাত্র সেই মানুষটাই জানে। নদীর কথা শুনে আয়ন নদীকে ছেড়ে দিল। নদী চুপচাপ শুয়ে থেকে বলে ওঠে, আমি জানতাম তুমি আমাকে ভালোবাসো না, আর কোনো দিন আমাকে ভালোবাসবেও না। শোনো, শুধু শুধু আমার জন্য ঝগড়া করো না। তুমি আমাকে ভালোবাসো না আয়ান, তাই আমার জন্য নিজেদের মাঝে ঝামেলা বাঁধানোর কোনো মানে হয় না। সবার সাথে আগের মতো চলো। আমি মন থেকে বলছি, তুমি আগের মতো সবার সাথে চলো। আমি এতিম মানুষ, আমি কষ্ট পাইলেই কি আর না পাইলেই কি। এতিমদের কারো কথায় কষ্ট পেতে নেই। আমার মতো মেয়েকে যে তোমরা থাকতে দিয়েছো, খেতে পড়তে দিয়েছো, এটাই আমার জন্য যথেষ্ট। এর বেশি সুখ আমার সহ্য হবে না। নদী এক নাগারে কথাগুলো বলে চোখের কোণে পানি গড়িয়ে পড়তেই মুছে ফেলে চলে গেল। আয়ন নদীর চলে যাওয়ার দিকে তাকিয়ে থেকে ঘুরে শুয়ে পড়ল। আয়ন আবার সোজা হয়ে শুয়ে মাথার নিচে হাত দিয়ে ভাবতে লাগলো, যাব নিচে নাকি না যাই দেখে আসি। আয়ন কথা ভাবতে ভাবতে নিচে চলে গেল। আয়নর আম্মুর রুমের সামনে যেতেই থমকে গেল। আয়ন শুনতে পেল, আয়ান তোকে তো মেনে নিয়েছে, যাক এইটাতে অনেক ভালো লাগছে। বড় আম্মু শুধু বাবুর জন্য আমার সাথে ভালো ব্যবহার করছে? কি বলিস? না, আমার মনে হয় তোকে ভালোবেসে ফেলেছে।
না, সব নিজের সন্তানের জন্য এমন ব্যবহার। আচ্ছা শোন, আমার যতটা মনে হয় আস্তে আস্তে ও তোকে ভালোবেসে ফেলবে। আমি জানি না, কিন্তু বড় আম্মু তুমি এইভাবে আমাকে ধাক্কা না দিলেও পারতে। ওইটা ওর মনের ভেতরে গেঁথে গেছে। ওই সময়ের কথা ভেবে ওর চোখে পানি এসেছিল। আমাকে না ভুল বুঝে আমি মা হই না। তুই আমার উপরে বেশি দিন রাগ করতে পারবি না। মেন কথা তোর সাথে যেন ভালো ব্যবহার করে, আর কাকুরের থেকে দূরে থাকিস। ছোট আম্মু আমার সাথে এমন কেন করে বুঝি না। ওইসব জায়গায় শুধু প্যাচ লাগিয়ে দেয়। তোকে একটা সত্যি কথা বলি, সোনালির সাথে আয়নকে দেখলে ওদের আশেপাশে ঘোরাঘুরি করবি। কেন? যা বলবো তোর খারাপ লাগতে পারে। কি কথা যে খারাপ লাগবে? আয়ন সোনালিকে ভালোবাসে। আয়নের আম্মুর কথা শুনে নদী কয়েকবার পিছিয়ে গেল। নদী আম্মুকে জিজ্ঞেস করলো, আম্মু এসব কি বলেন? ওরা তো সব সময় ভালো ভাই বোনের মতো দুষ্টুমি ঝগড়া সব করে, ভালোবাসে, এমন কিছু তো কখনো আমার চোখে পড়ে নাই। তারা বাসায় ভাই বোনের মতো থাকে, কলেজে গেলে দুজনের সম্পর্ক বদলে ফেলে। কি বলেন এসব? আপনি কিভাবে জানেন? অনেক আগে থেকে আমি জানি। সোনালি কাকুলির কথা আমি শুনে ফেলেছিলাম। সোনালিকে দিয়ে ইচ্ছে করে আয়নকে ফাঁসিয়েছে, তাই আমি ওদের সাথে তাল মিলিয়ে এতদিন নাটক করছি। আমি ভালো করে জানি আমার ছেলে আস্তে আস্তে তোকে পছন্দ করবে, আর তোর উপরে অত্যাচার করা বন্ধ করবে, সবার সাথে তোর জন্য লড়াই করবে। আয়নের আম্মুর কথা শুনে নদী অবাক হয়ে গেল। নদী বলে ওঠে, এমন তো নাও হতে পারতো। আরে আমার ছেলেকে আমি চিনি। ও নিজেকে যত রাগী হিসেবে দেখাক না কেন, ওর মনটা অনেক নরম স্পট। বাট আমার বড় ছেলেটাকে মানুষ করতে পারলাম না। আগামীকাল আসবে বউ নিয়ে, জানি না এসে কি শুরু করে দেয়। বাবা, বড় আম্মু। ফাজিল মায়া, যা রুমে গিয়ে রেস্ট নে। আর কি বলা লাগবে বলে দিস। আয়নের আম্মু হাসতে লাগলো। এর ভিতরে আয়ন রুমে চলে গেল। আয়ন আগের পজিশনে শুয়ে থাকলে নদী রুমে এসে বলে, আয়ন তোমার আম্মুর সাথে দেখা করে আসো, অনেকটা অসুস্থ হয়ে পড়েছে। তাই? আয়ন খাটের উপরে বসে নদীর হাত ধরে টান দিয়ে বসিয়ে দিয়ে পিছন থেকে জড়ি ধরে ফোনের রেকর্ড নদীর কানে নিচে ধরতে নদী চমকে গেল। নদী ভ্যাপাচেকা খেয়ে বলে, ইয়া মানে? বৌমা শাশুড়ি মিল দেখে অবাক আমি। কি অভিনয়টাই না করলেন। না মানে এখন আমার কি করা উচিত? বাবু যখন দুনিয়াতে আসবে তখন মেরো, এখন মেরো না। না, আমি এখন মারবো। নদী চোখ বন্ধ করে ঘুরে গাল এগিয়ে দিলে আয়ন গাল দুইটায় ধরে ঠোঁট দুইটা নিজের দখলে নিয়ে নিল। নদীর মুখে হাসি ফুটে উঠল। আয়ন নদীর কোমরে হাত দিলে নদী কেঁপে উঠল। আয়ন ঠোঁট ছেড়ে দিলে নদী লজ্জায় মুখ লুকিয়ে নিল। আয়ন বলে ওঠে, বাবা, আমার বউ দেখি লজ্জাও পায়। ফাজিল পোলা। ফাজিলের বউ তুমি। দুজন হেসে দিল। দরজার দিকে তাকাতে দেখে সোনালি রাগী লোক নিয়ে তাকিয়ে আছে। অ্যান্ড সোনালিকে দেখে ইচ্ছে করে নদীর মাথা ধরে দুই ঠোঁট এক করে দিল। সোনালি রাগে গজগজ করতে করতে চলে গেল। নদী আয়নের ঠোঁটে আলতো করে কামড় দিলে আয়ন সাথে সাথে ছেড়ে দিলে নদী খিলখিল করে হাসতে লাগলো। আয়ন নাকে কামড় দিয়ে বলে, এখন হাসেন। যাও ফাজিল, আমাকে রেস্ট নিতে দাও। ওকে। আয়ন কথাগুলো বলে চলে গেল। সন্ধ্যার দিকে আয়ন বাসার ভিতরে ঢুকতে আয়নের গালে সজোরে থাপ্পড় মারল নদী। আয়ন থমকে গেল। আয়ন গালে হাত দিয়ে নদীর দিকে তাকাতেই নদী আয়নের কলার চেপে ধরে বলল, তুমি আমাকে পছন্দ করো না। আমি তোমার পছন্দের মানুষ হওয়ার প্রতি নিয়ত চেষ্টা করতাম। তুমি তো একবার আমাকে বলতে পারতে তুমি সোনালীকে ভালোবাসো, তাহলে তো আমি আর তোমার লাইফে থাকতাম না। আমি কি জানতাম তুমি কাউকে ভালোবাসো দেখে এমন করছো? আমি তো ভেবেছিলাম আমি তোমার সিনিয়র, তাই তুমি আমাকে সহ্য করতে পারো না। নদী, কি হয়েছে? এইসব কথা কেন বলছো? তুমি তো সকালে ভালো ছিলে, কি এমন হইল যে তুমি এত রেগে গেলে? রেগে যাব না? তুমি আমার সাথে এমন জঘন্য কাজ করতে চেয়েছিলে। আমাকে যদি তুমি অপছন্দ করো, তুমি স্বীকার করতে পারবে না যে আমি তোমার স্ত্রী না। তুমি স্বামী হয়ে কিভাবে আমার রুমে পরপুরুষ ঢুকিয়ে দিতে চাইছিলে আয়ান? আমি তোমাকে রাগই জানতাম, কিন্তু তুমি যে এতটা নোংরা মনের মানুষ আমি ভাবতেও পারি নাই। তুমি কান খুলে শুনে নাও, আমি তোমাকে ছেড়ে দিলাম। তুমি আর কোনো দিন আমাকে তোমার চোখের সামনে দেখবে না। নদী কথাগুলো বলে ধাক্কা মেরে ফেলে দিল। নদী কান্না করতে করতে লাগেজটা হাতে নিয়ে বের হয়ে যেতে নিল। অ্যান সোনালির দিকে তাকাতেই সোনালি মিটি মিটি হাসছে। অ্যান উঠে দৌড়ে নদীর হাত ধরে বলে, নদী, আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে কখনো কষ্ট দিব না। নদী, আমি অন্যের কথায় তোমার উপরে অনেক অত্যাচার করছি। প্লিজ নদী, আমাকে ক্ষমা করে দাও। আমাকে একবার সুযোগ দাও। আমি তোমাকে ভালোবাসতে শুরু করেছি। ডোন্ট টাচ মি।
আপনাকে আমি চিনি না, আজ থেকে আপনার আর আমার সম্পর্ক এখানে শেষ। নদী ধাক্কা মেরে ফেলে দিয়ে প্রাইভেট কার থামলে নদী উঠে চলে গেল। আয়ন নদীর পিছন পিছন দৌড়ে যেতে লাগলো। নদী কান্না করতে লাগলো। ফুপি বলে ওঠে, কান্না থামা। কার জন্য কান্না করছিস? যে মানুষটাই এতটা নিচু মনের হতে পারে তার জন্য কান্না করছিস? শোন, নতুন করে লাইফটা শুরু কর। জব হয়ে গেছে, ওইখানে যা। বাচ্চাদের সাথে থাকলে ভালো লাগবে। আর আমি সময় পেলে তোর সাথে দেখা করতে যাব। ওকে কোনো দিন আমার ঠিকানা কাউকে দিও না, আমি হাঁপিয়ে গিয়েছি আর পারছি না। নদী ফুপিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। এদিকে আয়ান গাড়ির সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল 18 বছর পর। আয়াত, আমি তোকে ভালোবাসি। তুমি যদি না আসো তাহলে আমি সব কিছু ভাঙচুর করে দিব। আমি তোমাকে অন্য কারো হতে দিব না। আয়াত, ওই আয়াত, শুনতে পাচ্ছ আমার কথা? আশিক কথাগুলো বলে জানালার কাছে পাথর দিয়ে ঢিল দিয়ে ভেঙে ফেল। কাজ ভাঙার শব্দ শুনে সবাই চমকে উঠল। আয়ন চশমাটা পরে রুম থেকে বের হইলে নিচে গিয়ে দেখে সবাই বসার রুমে দাঁড়িয়ে বলছে, আয়ান ওই ছেলেটাকে এই সব কি করছে? আম্মু, ওই আশিক, আমি যাকে ভালোবাসি। আম্মু প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি না গেলে ওই ভাঙচুর করে ফেলবে। ও যা বলে তাই করে আম্মু। আয়াতের কথা শেষ না হতেই আরেকটা কাজ ভাঙার শব্দ হলে রাফি বলে ওঠে, এই ছেলেটা বেশি বুঝে। রাফি কাঠকে কল দিয়ে আশিককে মারতে পাঠিয়ে দিল। আয়নকে দেখে ফুপি বলে ওঠে, আয়াত, ভালোবাসলে চলে যা। এই ফ্যামিলিতে মানুষ সব নিজের স্বার্থ বুঝে, নিজের স্বার্থের জন্য সব করতে পারে। চাচু, আব্বুকে আশিককে মারতে না করো না। চাচু, আশিকের কিছু হলে আমি নিজেকে শেষ করে দেব। আয়াতের কথা শুনে রূপা থাপ্পড় মেরে বলে, ওই ছেলেটা ফালতু ছেলে, বাপের নাকি পরিচয় নেই। সেই ছেলের সাথে তোকে মিশতে দিব না, আর তো বিয়ে দেওয়া প্রশ্নই আসে না। কিছু বলতে যাবে তখন আশিক বাসের ভিতর ঢুকে পড়ে। আশিকের মুখ দিয়ে রক্ত পড়ছে। রাফি রেখে আশিককে লাথি মালে ছিটকে গিয়ে পড়ল। আশিক ঠোঁটের রক্তগুলো মুছতে মুছতে বলে, আয়াত, আমাকে তুমি ভালোবাসো কিনা সেটাই বলো। একবার শুধু বলো, তারপর তোমার ফ্যামিলিকে আমি দেখে নিব। আশিকের কণ্ঠ শুনে ফুম্পি চমকে গেল। আনিকে ছেলেটার কলার ধরে বলে, সাহস তো কম না, এইটুকু ছেলে হয়ে আমাকে হুমকি দিস? আয়াত, আমার কথা শুনতে পাচ্ছ? আশিক, তুমি এখান থেকে চলে যাও, দাদু আসলে তোমাকে মেরে ফেলবে। আয়াত, আমার কথা শুনতে পাচ্ছ না? আমি তোমার মুখ থেকে জানতে চাচ্ছি তুমি আমাকে ভালোবাসো কি না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি। তুমি এখান থেকে দয়া করে চলে যাও। তোমার কিছু হলে তোমার আম্মু ভেঙে পড়বে। তোমার আম্মুর তো কেউ নেই এই দুনিয়াতে তুমি ছাড়া। আয়াতের কথা শুনে রাফি রেগে আশিককে মারতে যাবে। আশিক সাথে সাথে রাফির হাত ধরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়ন আশিকের পায়ে সজোরে লাথি মেরে ফেলে দিল। আশিক উঠে আয়নের সাথে ফাইট করতে লাগলো। দুজনে মারপিট করতে লাগলো। আশিককে লাথি মারলে সোজা ফুপির পায়ের কাছে গিয়ে বলল, আয় তোর আম্মুর হাত ধরে এক ঝটকায় সরিয়ে দিয়ে আশিককে জড়িয়ে ধরলো। আয়ন মারতে যাবে, সাথে সাথেই ফুপি ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলল, খবরদার, কেউ ওকে টাচ করবি না। ফুপির কণ্ঠ শুনে সবাই অবাক হয়ে গেল। আশিক অবাক হয়ে দাঁড়ালে ফুপি আশিকের মুখে আঁচল দিয়ে মুছে দিতে লাগলো। আয়ন বলে ওঠে, ফুপি, আমাদের বাড়ির মেয়েকে ওই তুলে নিয়ে যেতে এসেছে, মান সম্মান শেষ করে দিতে এসেছে, আর তুমি ওকে সেভ করতে চাচ্ছ? আয়ান, তুই দূরে থাক। আশিক, তুমি এখানে কি করছো? আর তুমি আয়াতকে ভালোবাসো মানে? ফুপির কথা শুনে সবাই চমকে গেল। অবাক হয়ে তাকিয়ে আছে। আয়নেরা রেগে ভিতরে ঢুকে বলে, কার কত বড় সাহস আমার নাতনিকে তুলে নিয়ে যাবে? ভাইজান, শান্ত হন, আমি ওর সাথে কথা বলি। কি হলো আশিক, আমার কথা কানে যাচ্ছে না? এখান থেকে চলে যাও। বউ, তুমি এখানে কি করছো? এটা কি তোমার বাসা? আশিক, আমার প্রশ্নের উত্তর দাও। আমার উত্তর দাও বউ, এখানে তুমি কি করো? আর ওই আঙ্কেল তোমাকে ফুপি বলল কেন? আয়াত, তোমার কি হয় বউ? আমি সব বলবো, আগে বউয়ের কথার উত্তর দাও। তুমি আয়াতকে ভালোবাসো? আর তোমার আম্মু তোমাকে প্রেম করার জন্য পুলিশ লাইনে পড়াশোনা করাচ্ছে? বউ, এটা স্বাভাবিক ব্যাপার। একজনের একজনকে ভালো লাগতে পারে, তার প্রতি ভালোবাসা আসবে, এটাই স্বাভাবিক। আর আমি আয়াতকে কখন ভালোবেসে ফেলেছি জানি না। বউ, ওনাদের ভালোভাবে বুঝিয়ে দাও, আমি আয়াতকে বিয়ে করব মানে করব। আমার গার্লফ্রেন্ডকে আমার থেকে লুকিয়ে রাখতে পারবে না। আমি এখান থেকে আয়াতকে নিয়ে যাব।
ওনাদের ভালোভাবে বুঝিয়ে দাও, না হলে এখানে খুনোখুনি হবে, হয় আমি আর না হলে এ বাসার কেউ। আশিক, তোমার আম্মু এইসব জানে? তুমি যে এখানে এসে এইসব করছো, আমি বুঝতে পারছি তোমার আম্মুকে এখানে আসতে বলতে হবে। না না বউ, এমন করো না। আমি আয়াতকে নিয়ে গিয়ে আম্মুকে বোঝাবো, ইনশাল্লাহ আম্মু আমাদের ভালোবাসা মেনে নিবে। এখন যদি হুট করে বলো তাহলে আম্মু আমাকে বন্দি করে রাখবে। তুমি এখান থেকে চলে যাবে। তুমি আগে প্রতিষ্ঠিত হয়ে নাও। আমি কথা দিচ্ছি তোমার সাথে আয়াতকে বিয়ে দিব। বউ, এই ফ্যামিলি জীবনেও দিবে না, খচ্চর ফ্যামিলি একটা, ওরা আবার আয়াতকে লুকাবে। ওই ফাজিল, এইটা আমার ফ্যামিলি, খচ্চর কেন বলো? ওলে ওলে, বউ দেখি অভিমান করেছে, বাট এটাই তোমার ফ্যামিলি, এমন খচ্চর কেন? মেয়ের ভালোবাসার কোনো মূল্য দেয় না। আর আমার সম্পর্কে পুরো কথা না শুনে কার থেকে কি শুনে আন্টি আমাকে ধরে মেরেছে, আর আম্মুকে যাইছে তাই বলে আয়াতকে নিয়ে চলে আসে। আমাকে বলেছে ও নাকি আয়াতকে বিয়ে দিয়ে দিবে, আর আমি রিস্ক নিব না। ফুপি, এই ছেলেটাকে চেনো? ফুপি তুমি ছাড়বে? ছাড়লে কি করবি? মারবি নাকি? ওর মাকে দেখে মারতে পারবি তো? মানে? আমার আম্মুকে এই ফ্যামিলি চেনে নাকি বউ? আশিক, তুমি চলে যাও। তোমার আম্মু জানলে অনেক রেগে যাবে। আর তুমি এই ফ্যামিলি কারো গায়ে হাত আর তুলো না। এইটা খুব খারাপ, বড়দের গায়ে কেউ হাত তুলে। আমি তো কারো গায়ে হাত তুলতে চাই না। উনি তো আমাকে মারছে, আমি জাস্ট নিজেকে বাঁচানোর চেষ্টা করছি। মারলে কি ওনাদের এই অবস্থা দেখতে ওই গার্ডদের মতো হতো? গুড। দাদিমা, তুমি আশিককে বউ, তোমার কথা তো অনেক শুনেছি, তোমার সাথে তো দেখা করার কথা ছিল, বাট তার ভিতরে আম্মু আব্বু আমাকে নিয়ে আসে। এই ছেলে কোথাও যেতে পারবে না। এইটুকু ছেলে না, অনেক সাহস, তাই না? আয়ন আশিককে মারতে যাবে, তখনই পিছন থেকে কেউ বলে ওঠে, আশিক। নদী রাগত্ব কণ্ঠে সবাই পিছনে ঘুরে তাকালে চমকে গেল। নদী সোজা আশিকের সামনে এসে থাপ্পড় মারতে লাগলো। আশিক হাত দিয়ে গালগুলো চেপে ধরলে নদীর থাপ্পড়গুলো আশিকের হাতে লাগলো। আশিক বলে উঠি, নদী। আম্মু, আমার কথাটা শোনো। আম্মু প্লিজ থামো। তুই অনেকবার বেড়ে গেছিস। রবিন যদি আমাকে না বলতো তাহলে তো জানতাম না আমার ছেলে এত বড় হয়ে গেছে যে মেয়ের বাড়িতে এসে হামলা করে। গুন্ডুস হয়েছিস তুই, হ্যাঁ? খুব সাহস বেড়েছে। চারিদিকে তাকিয়ে লাঠি খুঁজতে লাগলো। টিভির পিছন থেকে নদী লাঠি বের করে আশিক ফুপির পিছনে লুকিয়ে বলে, আম্মু আম্মু প্লিজ আমার কথাটা শোনো। ফুপির পেছন থেকে সরেক, না হইলে মাথায় বাড়ি মারবো বলে দিলাম। নদী আশিকের মাথায় বাড়ি মারতে যাবে, সাথে সাথে আয়নের সে লাঠি ধরে ফেলো। নদী কিছু বলবে, সাথে সাথে আয়ন নদীকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। আশিক আয়াত চমকে গেল। আশিক রেখে আয়নকে ধরতে যাবে, ফুপির সাথে সাথে হাত ধরে ইশারা করে চুপ থাকতে বলে। আয়নের আম্মু এসে আশিকের মুখে রক্ত মুছে দিতে লাগলো। আশিককে জড়িয়ে ধরে সারা মুখে চুমু দিতে লাগলো। আশিক অবাক হয়ে গেল। নদী আয়নকে সরিয়ে দেওয়ার চেষ্টা করতে লাগলো। আয়ন নদীকে বলতে লাগলো, নদী শান্ত হও। আয়ন সাহেব ছাড়েন আমাকে, হচ্ছেটা কি? নদী আয়নকে ধাক্কা মারলে আয়ন নদীকে ছেড়ে দিল। আয়ন নদীর পায়ের কাছে হাঁটকে বসে নদীর পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, নদী আমাকে ক্ষমা করে দাও। নদী আমি তোমাকে ভালোবাসি। নদী তুমি এতদিন কোথায় ছিলে? নদী আমি তোমাকে অনেক খুঁজেছি, কোথাও পাই নাই। নদী তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আজ হয় আমাকে ক্ষমা করে দাও, আর না হয় আমাকে মেরে ফেলো। আর সহ্য করতে পারছি না। আর কত তিলে তিলে শেষ করে দিবে নদী? আয়ন সাহেব পা ছাড়েন, আপনার স্ত্রী দেখতে পেলে কষ্ট পাবে। ছাড়েন। আশিক সবার কাছে ক্ষমা চা। উনি এসব কি বলছে আম্মু? সবার কাছে ক্ষমা চাইতে বলছি, চা। নদী আয়নকে সরিয়ে দিল। আশিক সবার কাছে ক্ষমা চাইলেন। নদী আশিকের হাত ধরে বলে, আর কোনো দিন যেন এই বাড়ির আশেপাশে তোকে আসতে না দেখি। এসব ভালোবাসা টালোবাসা কিছু হয় না, এটা আবেগের বয়স। আবেগ কেটে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। চল এখান থেকে। আম্মু আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভালোবাসার মানুষকে রেখে যেতে পারবো না। তোর বয়স কত রে? 18+ হয় নাই, আর তুই কিনা ভালোবাসার মানুষ ছাড়া যাবি না? থাপ্পড় মারলে সব ভুল মাথা থেকে পড়ে যাবে। আম্মু, এটা আমার আবেগ না, আমি সত্যি আয়াতকে ভালোবাসি, আর আয়াতও আমাকে ভালোবাসে। আমি গেলে ওকে নিয়ে যাব। আম্মু দয়া করে তুমি আমার ব্যাপারটা বুঝো। আশিকের কোনো কথা না শুনে নদী টেনে নিয়ে যেতে লাগলে আর দৌড়ে গিয়ে বলে, ম্যাম প্লিজ আশিককে এভাবে নিয়ে যাবেন না, আমি আশিককে অনেক ভালোবাসি। মামুনি সরো সামনে থেকে, এসব আবেগের বয়স।
এই আশিক জীবনেও তোমার সাথে থাকবে না। আমি মা হয়ে বলছি, আশিকের শরীরে নোংরা বেইমানের রক্ত বইছে। ওরা কখনোই কাউকে ভালোবাসতে পারে না। ওরা রূপ চেঞ্জ করতে 1 সেকেন্ডও লাগে না। আম্মু, চুপ আয়াত, ছাড়ো। আয়াতের শরীরে তো সে বেঈমান স্বার্থপরের গোষ্ঠীর রক্ত আছে, ওর খারাপ হইতে পারে, নিজের ভালোবাসার মানুষকে কখনোই ঠকাবে না। আয়াত আপনার মেয়ে। আপু, আশিকে ছেড়ে দাও। সোনালি আশিকের হাত ধরে নদীর হাত সরিয়ে দিয়ে বলে, আয়ন তোমাকে ভালোবাসে, আয়ন আমাকে ভালোবাসে না। সেদিন আমি তোমাকে ঠিক বলেছিলাম। আয়ন এইসব করতে চেয়েছিল, প্রমাণ দেখেছিলাম, কিন্তু আয়ন সেই দিন তোমাকে ঠিকই বাঁচিয়েছিল। আয়ন নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছিল। আয়ন বুঝতে পারেনি। সেদিন তোমাকে ওই ছেলেগুলো ওড়না ধরে টান দিলে আয়নকে দেখেছি রেগে যেতে। আমি হাত ধরেছিলাম। যখন ছেলেগুলো তোমার শরীরে হাত দিতে যাবে, তখন আয়ন নিজেকে কন্ট্রোল করতে পারেনি। স্বামী হিসেবে ঠিকই তোমাকে বাঁচাতে চাই, আর আমরা ওদেরকে ভাড়া করি নাই। যাদের করেছিলাম ওরা পরে আসে, আর আয়ন আমাকে বলে দেয় এইটা ও করতে পারবে না। আয়ন তো বোকা টাইপের ছিল, আশিকের মতো এত দুরন্ত ছিল না। ও নিজের ভালোবাসা বুঝতে পারেনি, এটাই। বাট তুমি নিজেই ভেবে দেখো, আয়ন তোমার সাথে খারাপ ব্যবহার করলেও আমি বা আম্মু কিছু বললে কিন্তু প্রতিবাদ করতো। দেখো নদী, ও ভুল করেছে। তুমি যদি ওকে এত ভালোবাসতে তাহলে 18 বছর ধরে আয়ানকে তার সন্তানের থেকে দূরে রাখতে পারতে না। আয়ান যা প্ল্যান করতে চেয়েছিল ওই তো সেটা করে নাই, তাই না? আর তুমি কি করলে? আমাদের থেকে আমাদের সন্তানকে দূরে সরিয়ে রেখেছো। না, তুমি কি অন্যায় করলে না আমাদের সাথে? আয়ান আজও তোমাকে ভালোবাসে সোনালি, রাতুলকে বিয়ে করেছে। আয়ান তোমার স্মৃতি নিয়ে 18 বছর ধরে আছে, তাও বলবে ওই তোমাকে ভালোবাসে না, ওই বেঈমান। তারপর ও কি এই কথা বলবে? নদী আয়নের দিকে তাকাতেই আয়ন বলতে লাগলো, নদী প্লিজ আর আমার সন্তানের থেকে আলাদা করে দিও না, আমাকে লাস্টবার একটা সুযোগ দাও। ওরা সবাই ঠিক বলেছে। তোকে আমি এই সব বলার চেষ্টা করছি, তুই আমার কথা কখনোই শোনস নাই। নদী, এবার তো ক্ষমা করে দে ওদের। তাহলে ওই লোকটা আমার বাবা? নদী সোনালির গালে ঠাস করে থাপ্পড় মেরে বলে, আজ এত ভালো সাজার কি দরকার? 18 বছর পার হয়ে গেছে। এই 18 বছর আমি আয়নকে কিভাবে ফিরিয়ে দেব বলে দে। আপু, আমাকে ক্ষমা করে দাও। আমি ভেবেছিলাম তোমাদের মাঝে ফাটল ধরবে, কিন্তু তুমি এভাবে রেগে চলে যেতে পারো এটা আমি কখনো ভাবতে পারিনি। যা হওয়ার হয়েছে, এসব ভেবে লাভ নেই। আশিক দাদু ভাই, রুমে চলো। বাপ চাচা মিলে ছেলেটাকে কম মেরেছে। আব্বু আমাকে ক্ষমা করে দিয়েছে। আমি আগে জানলে কখনোই তোমাকে মারতাম না। সবাই আশিকের কাছে ক্ষমা চাইতেই লাগলো। আশিককে জড়িয়ে ধরে আদর করতে লাগলো। আয়ন নদী কাছে গিয়ে নিজের দিকে ঘোরালে নদী হাওমাও করে কান্না করতে লাগলো। আয়নের বুকে মুখ লুকিয়ে কান্না করতে করতে বলে ওঠে, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মাথার ভেতরে একটা কথাই ঘুরপাক খাচ্ছিল, স্বামী হয়ে স্ত্রীর ঘরে কিভাবে পরপুরুষ পাঠানোর কথা বলতে পারে। এইটা আমার মন বিষিয়ে যায়। তোমার প্রতি আমি তোমার নাম সহ্য করতে পারছিলাম না। আমার মনের ভেতরে ঝড় বইতো, আমি মানতে পারছিলাম না। নদী শান্ত হও, কান্না করো না। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমার উপরে রাগ হওয়া স্বাভাবিক। তুমি এভাবে লুকিয়ে কেন থাকলে? তুমি আমার সাথে না হয় কথা বলা বন্ধ করে দিতে পারতে। আমার সন্তান থেকে কেন দূরে সরিয়ে দিলে? আমি তোমার সামনে যেতে চাই নাই। আমি তোমার সামনে গেলে, তোমাকে দেখলে আমি গলে যেতাম, যেটা আমি চাই নাই। তাই আমি তোমাকে দেখা দিতাম না। আমি যেখানে থাকি সেখানেই ও গিয়েছিলে। আমি তোমাকে দেখেও লুকিয়ে গেছিলাম। সেদিন তোমাকে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছিল, আয়ান আমি তোমার সাথে যেতে চাই, কিন্তু ওই একটা কথা মাথায় ঘুরপাক খেলে, রাগ উঠে তোমার প্রতি, আবার ঘৃণা চলে আসে। আই এম সরি। আয়ন নদীকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে লাগলো। আশিক বাবা মাকে এক হতে দেখে খুশি হয়ে যায়। আয়ন আশিককে কাছে টানলে আশিক দৌড়ে আয়নকে জড়িয়ে ধরে বলে, আব্বু, আই এম সরি। আমি আপনাকে অনেক ভুল বুঝে মনে মনে অনেক বকাঝকা করতাম। শ্বশুর,
আসসালামু আলাইকুম। আমাকে কি ভালোবাসেন না নাকি নাকি আমি আপনার ফ্যামিলির কেউ না? আয়াতের কথা শুনে সবাই ফিক করে হেসে দেয়। নদী আয়াতের দিকে হাত বাড়ালে আয়াত খুশি হয়ে নদীর কাছে গেলে আয়ান বলে ওঠে, আল্লাহ কোন যুগ আসলো, এ আশিক তুই বাপ আমার মতো না হয়ে তোর ফুপির মতো কেমনে হইলি? আয়নের কথা শুনে সবাই হেসে দিলে সোনালি আশিককে জড়িয়ে ধরে বলে, আমার ভাতিজা আমার মতো হবে না তো কি তোর মতো বোকা চন্দ্রবিন্দু হবে নাকি? দেখ আমার ভাতিজির সাহস, মেয়ের বাড়িতে এসেছে, একাই তুলে নিয়ে যেতে এসেছে। যেমন আমি তোকে নিয়ে পালিয়ে যেতে চাইছিলাম, কিন্তু তুই তো মা ভক্ত বলা। ফুপি আব্বুকে নিয়ে পালিয়ে যেতে চাইছিলেন? ওই আর কি, বাদ দাও। বাট বাবা, তুমি আমার রুমের জানালাটা কেন ভেঙে ফেললে? আমি কি অপরাধ করলাম? ইয়া মানে কোনটা কার রুম আমি কি জানি? আমার ভাঙার কথা রাগে ভেঙে ফেলছি। আশিকের কথা শুনে সবাই হেসে দিল। আয়াতের কপালে নদী চুমু দিল। আয়ন আশিককে জড়িয়ে ধরে বলে, আমার ছেলে তো দেখি 17 বছরে আমার সমান হয়ে গেছে। বাপ বেটার সমান লাগছে। আব্বু আপনি চাইলে আপনাকে আমাদের দুজনের ছেলে আর আম্মুকে আমাদের মেয়ে বানাতে পারি। দুজনের বিয়ে দেন যদি। আশিকের কথা শুনে আয়ন ভুরকুচকে তাকালে সবাই ফিক করে হেসে দিয়ে আশিকের কান মোলা দিতে লাগলো। আশিক হাসতে লাগলো।